ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। সবাইকে আমাদের প্রথম ক্লাস আজকে, সবাইকে স্বাগত এই কোর্সে। আচ্ছা, প্রথমেই আমরা শুরুতেই সবার পরিচয় একটু জেনে নেব। মানে পরিচয় বলতে আপনারা প্রত্যেকে যদি কাইন্ডলি পারেন তো ভিডিওটা অন করেই বলবেন প্রত্যেকে, যেহেতু দেখুন আমার এখনকার এই ডিজিটাল ক্লাস, তো এমনটা হতেও পারে যে আপনারা সহপাঠী যারা এই ক্লাসে এসছেন তারা প্রত্যেকেই সহপাঠিনী, তো একসাথেই হয়তো যাচ্ছেন, একসাথেই দেখা হয়েছে, কেউ কাউকে চেনেন না, কেননা কেউ কারোর মুখ কখনো দেখেননি। তো প্রথম ক্লাসে অন্তত প্রত্যেকে ভিডিওটা অন করে নিজেদের একটু পরিচয়টা দেবেন। পরিচয় দেবেন বলতে বর্তমানে কি করছেন, আর সংস্কৃতের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, মানে কোনো রকম যদি সংস্কৃত কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, যদি কারো নাও থাকে সেটাও বলবেন। তো ইত্যাদি বিষয়ে একটু সামান্যভাবে বলবেন, বেশি না, 2-4 কথা। নিজের নাম, বর্তমানে কি করছেন। আচ্ছা, আমি এক এক করে নাম ডাকছি প্রত্যেকের, কেমন? আচ্ছা, প্রথমে অজয় পাত্র। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আপনি বলবেন তিনি একমাত্র স্পিকারটাকে অন রাখবেন, না হলে ইকো হবে। ঠিক আছে, বাদ বাকিরা যখন বলার থাকবে তখনই স্পিকারটাকে অন করবেন, না হলে সবসময় স্পিকারটাকে অফ রাখবেন। অজয় পাত্র, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, আমি আমতা হাওড়া থেকে অজয় পাত্র বলছি। আমার আপনি কাইন্ডলি স্পিকারটা অফ করুন। আমার মিউট অনমিউটটা কোথায়? ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, আমি অজয় পাত্র আমতা হাওড়া থেকে ক্লাস করছি আপনার। আমি একটি বিদ্যালয়, মানে সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক, 2013 সাল থেকে চাকরি করছি। আর পুরো রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুড় মঠ থেকে আমি বিএড করেছি 2016-18 শিক্ষাবর্ষে। সম্পূর্ণ নিজের সংস্কৃত চ্যান্টিং বা এই জিনিসগুলো ভালো লাগার জন্য ক্লাসে যুক্ত হওয়া। আমার কিন্তু সংস্কৃতের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কারণ আমার সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে গণিত, ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের শিক্ষক একটা সেকেন্ডারি স্কুলে, এবং আমি এই বিষয়টা সংস্কৃতটার প্রতি ভালোবেসে এবং শেখার একটা তাগিদ অনুভব করার জন্য এই ক্লাসে প্রথম যোগদান করেছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কিভাবে জানতে পেরেছেন? ও, আপনি যেহেতু মিশনের সাথে মানে অনেকটাই সংযুক্ত। হ্যাঁ, আমি এখন ওই স্বামীজির বাড়ি থেকে যে ভ্যালু এডুকেশন ক্লাস করানো হয়, ওকে, ওই ভ্যালু এডুকেশনের ক্লাসের সঙ্গেও যুক্ত, মানে ক্লাস করছি গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে। ওখানে তো বিভিন্ন মহারাজের সঙ্গে, আর আগে টিচার্স কনফারেন্সও আমি গিয়েছিলাম স্বামীজির বাড়ি সিমলাতে, কলকাতা। তো ওখানে গ্রুপের সঙ্গে যুক্ত, ওখানে গ্রুপ থেকেই আমি বিষয়টা জানতে পারি এবং তারপরে এখানে যোগদান করি। ওকে, বাহ, থ্যাংক ইউ।
নেক্সট অর্ণব মন্ডল। হ্যাঁ, নমস্কার স্যার। আমি একটু বাইরে থাকার জন্য ক্যামেরাটা অন করতে পারছি না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি এই গত বছর রহড়া রামকৃষ্ণ মিশন থেকে মাস্টার্স কমপ্লিট করলাম কেমিস্ট্রিতে। ওকে। হ্যাঁ, কেমিস্ট্রি চ্যান্টিং, সংস্কৃত চ্যান্টিং অর্থাৎ স্তোত্রপাঠ এসব উৎসাহিত এই বিষয়ে। মহারাজের সাথে মিশেছি, মহারাজরাও বললেন যে এটা অন্তত একটা লেকচার হচ্ছে, জয়েন করলে অনেক সুবিধা আছে, তাই এটা হচ্ছে জয়েন করলাম ক্লাসে। আচ্ছা আচ্ছা, ওকে, বেশ, থ্যাংক ইউ। নেক্সট অর্পিতা পাত্র। নমস্কার। নমস্কার ম্যাডাম। আহ, আমার সংস্কৃত অনার্স পড়েছি, তবে এখন সেরকম চর্চায় নেই, ভালো লাগার জন্যই করা। অ্যাকচুয়ালি এখান থেকে আমি একবার আবৃত্তির কম্পিটিশনে আর কি যুক্ত হয়েছিলাম, আর সেই জন্য এইখানে তথ্যগুলো আমার ফোনে আসে। আর আচ্ছা আমি একটি আশ্রমের সঙ্গে জড়িত, মানে ভ্যালু এডুকেশনের ক্লাস, ওখানে সঙ্গে আবৃত্তি করানো হয় ওই ক্লাসে একটা দিন। আচ্ছা ওখানে করাই, এবার মনে হয়েছে এগুলোও তাহলে আমি ওদেরকে করাতে পারবো। আর সাবজেক্টটা ছিল, কিন্তু এখন অতটা আর কি চর্চায় নেই, সেই জন্য ভাবলাম যে এটা করলে আবার চর্চায় চলে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, নেক্সট ভবসিন্ধু দত্ত। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমার হ্যাঁ, নাম বলুন। ভবসিংহ। আমি নমস্কার। নমস্কার, বলছি যে আমি ওই এসআই অফ স্কুলসের আমি শিক্ষা বন্ধুর পদে কাজ করি। আর আপনাদের এই মানে আপনাদের যে সংস্থা, সেখানে তো আমার যাতায়াত আছে। মানে গত এই যে কুইজ কম্পিটিশন গুলো হলো, সেগুলোতে আমার ছেলে অংশগ্রহণ করেছিল, সেখানেতে ফার্স্ট হয়েছিল আমার ছেলে। আচ্ছা, বাহ, আমার ছেলে এখন বর্তমানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনেতে পাঠরত। আচ্ছা আর ওর কাছ থেকে সমস্ত কিছু তথ্যগুলো পাই। আর গত 12ই জানুয়ারি আপনাদের ওখানে সিমলার গিয়েছিলাম, ওখানে তো একটা ওই স্কলারশিপের প্রোগ্রাম ছিল, সেখানে তো আমার ছেলে স্কলারশিপ পেয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এমনি যাতায়াত আছে আপনাদের সিমলার বাড়িতে, যাতায়াত আছে বা অনেক ইনফরমেশন গুলো পাই। আচ্ছা আচ্ছা, বেশ আর বেশ, আমি বেলুর মঠে স্বামী শহীদানন্দ মহারাজের কাছে দীক্ষা পাই। আচ্ছা, বাহ, সেই সম্পর্কে আপনি আমার গুরু ভাই তাহলে। হ্যাঁ, ঠিক আছে, বেশ, ধন্যবাদ অনেক। ধন্যবাদ। নেক্সট বিষ্ণুপ্রিয়া চৌধুরী। নমস্কার স্যার, নমস্কার বিষ্ণুপ্রিয়া ম্যাডাম। চৌধুরী, কসবা, কলকাতা। আমি সাধারণ গৃহবধূ। আমি একবার স্বামীজির বাড়িতে গিয়ে একটা গীতা পড়ায়ন ক্লাসে, সম্পূর্ণ গীতা পড়ায়ন যেদিন হয়েছিল সেদিন এই ক্লাসটার কথা জানতে পারি। সেই সূত্রে আমি জয়েন করেছি। আমার কোনো সংস্কৃতর ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিন তাহলে আপনি গিয়েছিলেন, আমি ওখানে ছিলাম। স্যার, আপনার পরিচয়টা পেলেও ভালো হতো। হ্যাঁ, ঠিক কার আছে, কাছে আমি কি? শেষে বলছি, অবশ্যই বলছি। স্যার, আপনাদের পরিচয় জানবো আর আমার পরিচয় না দিলে তো হবে না। স্যার, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। নেক্সট দীপঙ্কর পাত্র। হ্যালো স্যার। হ্যাঁ, বা আমাদের ছোট ছাত্র, বলো। হ্যালো স্যার, হ্যাঁ, বলো। আমি একটা স্টুডেন্ট, ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, কোথায় বাড়ি, কোথায়? বাড়ি হচ্ছে হাওড়া, জগৎবল্লভপুর। আচ্ছা, কিভাবে এই জানতে পারলে? আপনাদের রামকৃষ্ণ মিশনে একটা কবিতার অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি যোগদান করেছিলাম। আর সেখান থেকে নিয়ে আমি এই সব ব্যাপারে জানতে পেরেছি।
আর ওখান থেকে নিয়ে আমি এই সব জিনিস নিয়ে জানার আগ্রহ ইচ্ছুক, সেই জন্যই আমি এই ক্লাসটাকে জয়েন করেছি। আর আচ্ছা আমার আচ্ছা সাংস্কৃতিক এ নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, ঠিক আছে। হুম, বেশ, ধন্যবাদ। নেক্সট জয়ন্ত পাল। জয়ন্ত পাল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বলো বলো, তোমার এখানে নামটা ওটাই আছে যেহেতু তুমি ওই নামে জয়েন করেছো। হ্যাঁ, বলো। নমস্কার, আমি দিশিতা পাল। আমি সোদপুর চিত্তভারতীতে থাকি। আমি ক্লাস 2 তে পড়ি। আমি বানিয়াটি সেন্ট জেভিয়ার্সে পড়ি। আচ্ছা, তো এই কোর্সের ব্যাপারে কি করে জানতে পারলে? আমি বিবেকানন্দ স্বামীজি হাউসে আগে আবৃত্তি শিখতাম। তো ওখান দিয়েই আমার মা জানতে পেরেছে, তাই তারপরেই আমি এখানে এসেছি। আচ্ছা, বাহ, বাবা মা জোর করে ভর্তি করিয়ে দেয়নি তো? না না, আমার বাহ, ভালো লাগে। খুব সুন্দর, বাহ, ঠিক আছে। নেক্সট কাবেরী মান্না। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে ক্লাস করছি। হ্যাঁ, আমার ছেলে আপনাদের ওখানে আবৃত্তি কম্পিটিশনে যোগদান করেছিল, সেই থেকেই এটা পেয়েছি। আমি পাস কোর্সে আমার সংস্কৃত ছিল, এখন তবে চর্চায় নেই। মানে সংস্কৃতের শ্লোক টোক শুনতে খুব ভালোবাসি, সেই জন্যই ক্লাস করছি আর কি। আচ্ছা, বাহ, বেশ, ধন্যবাদ ম্যাডাম। নেক্সট মহুয়া মুখার্জি। মহুয়া মুখার্জি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট মৌ ব্যানার্জি। নমস্কার, আমি মহুয়া মুখার্জি বলছি। সরি, আমার ইয়েটা মিউট করা ঠিক ছিল, আছে ম্যাডাম। ওটা করতে ভুলে গেছিলাম, তাই জন্য। তো আমি মহুয়া মুখার্জি। শুভ সন্ধ্যা মাস্টারমশাই, নমস্কার আপনাকে। নমস্কার ম্যাডাম। আমি রাজপুর থেকে বলছি, কলকাতা সাইডে যে রাজপুর, ওখান থেকে বলছি। আমি হাউসওয়াইফ। আর এই বিষয়ে আমি জানতে পারি, আমাদের এখানেই এই গ্রুপেই আছেন বিষ্ণুপ্রিয়া দি, ওর কাছ থেকেই আমি এটা পুরোটাই জানতে পারি, উনি আমাকে জানিয়েছেন এ ব্যাপারে। আর রামকৃষ্ণ দেব বিবেকানন্দ স্বামীজির সম্পর্কে আমার অনেক কিছু জানার, অনেক কিছু মানে ইচ্ছা ছিল, কোনোদিন সেভাবে সুযোগ পাচ্ছিলাম না, তাই জন্যই আমি এই ক্লাসটা জয়েন করছি। আচ্ছা, আমাদের এই ক্লাসে কিন্তু ম্যাডাম কোনোভাবে মানে ঠাকুরমা স্বামীজির কোনো পরিচয় বা না, কিছু ঠাকুর স্বামীজি না, আমি এমন তো হবে না। আমরা হুম, শুধুমাত্র চ্যান্টিং শিখবো ক্লাসে। হ্যাঁ নিশ্চয়ই, আমি ওটাও জানতে চাই আর কি, শিখতে চাই কিভাবে আচ্ছা, কি ঠিক হয়। আছে, ওকে। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, মৌ ম্যাডাম, আপনি বলুন। ম্যাডাম, আপনার স্পিকারটা অন করুন। হ্যাঁ স্যার, নমস্কার, আমার নমস্কার। নাম মৌ ব্যানার্জি। তো আমি কলকাতায় দেশপ্রিয় পার্কের কাছে থাকি। আর আমিও ডিসেম্বর মাসে ওই গীতা পরায়ণ পুরোটাতে ওই গিয়েছিলাম, তখন ওই সবার সঙ্গে দেখা হয়েছিল, অনেকের সঙ্গে। তো আমি এমনিতে রিকেট থেকে ওই চণ্ডী পাঠের ক্লাসটা করছি। আচ্ছা, আর হ্যাঁ, আর ওখানে আরেকজন বন্ধু হয়েছিল, উনি আমাকে এই মানে ফোন নাম্বার আর এইসব দিয়েছিল, তো ওখান থেকে আচ্ছা, এইসব উনি ক্লাস করেছিলেন আগে, মানে যিনি আপনাকে বলেছেন? উনি চণ্ডী আমার সঙ্গে শিখছিলেন। আর আচ্ছা ক্লাস করেছেন কিনা আমার ঠিক জানা নেই এটা। আচ্ছা, ঠিক, নামটা যদি বলেন, মানে বন্যা হয়তো রয়, কি বন্যা নাম? রায়, বন্যা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বন্যা ম্যাডাম, ওকে ওকে, ঠিক হ্যাঁ আছে, বন্যা রয়, হ্যাঁ। করেছিলেন। ঠিক আছে। নেক্সট মৃগাঙ্ক ঘোষ। মৃগাঙ্ক ঘোষ, ওকে। নেক্সট, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ বলুন।
বলছি গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আমি বলছি আমার নাম মৃগাঙ্ক ঘোষ। আমি থাকি হচ্ছে ঠিক স্বামীজি বাড়ির উল্টো দিকে, 94 বিবেকানন্দ রোড। তো আমি বেলুড় মঠের সাথে প্রায় 97 থেকে যুক্ত। তো 1999-এ স্বামী রঙ্গনাথ মহারাজের কাছে দীক্ষা পাই। তো তারপর রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের সঙ্গে যুক্ত। স্বামী লোকেশানন্দজি ছিলেন ওখান থেকে, তো ওখানকার আমি লাইফ মেম্বার। তো এই কোর্সটা জানতে পারি বেসিক্যালি, আমি তো যাই এখানে স্বামীজির বাড়িতে, ওখান থেকে জানতে পারি কোর্সটা শুরু হচ্ছে। তো সংস্কৃত ব্যাপারে বেসিক্যালি আমার ল ব্যাকগ্রাউন্ড, তো আমার তো সংস্কৃত ব্যাপারে কোনো ব্যাকগ্রাউন্ড নেই স্যার, ওকে, শেখার ইচ্ছে আছে। থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট, নিবেদিতা মিত্র। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। আচ্ছা আসলে স্যার আমি ট্রাভেল করছি তো সেই জন্য আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন ঠিক কিনা। আছে, বলুন। যাই হোক, তো আমি হ্যাঁ আমি একটি মানে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে আমি পড়াই, সংস্কৃত পড়াই। আচ্ছা, সংস্কৃতে মাস্টার্স করেছি যাদবপুর থেকে, এবং আচ্ছা, সংস্কৃত বিষয়ের প্রতি আমার খুব ছোটবেলা থেকেই আমার টান, আমার আগ্রহ, সেই ভালোবাসা থেকেই আমার সংস্কৃত পড়া। আর সেই সাথেই আমার পারিবারিক যে পারিপার্শ্বিক পরিবেশ, ঠাকুরমা স্বামীজির ভাবধারা, আমার মানে বাবা মা এবং আমার অন্যান্য গুরুজনরা মিশনে যাতায়াত দীক্ষিত হয়ে সেইখান থেকে মানে এই রামকৃষ্ণ মিশনের প্রতিও আমার আগ্রহ, টান সবকিছুই আর কি। তো আমি এই কোর্সটা সম্পর্কে জানতে পেরেছি আমি ওই স্বামী বিবেকানন্দ বাড়ির যে রিক, ওখান থেকে আমি বেদান্ত দর্শনের উপর একটা কোর্স করেছিলাম, এবং আচ্ছা, ওই স্বামীজির পৈতৃক বাড়িতে বিভিন্ন কিছু অনুষ্ঠানে আমি আমাদের স্কুল থেকে বা আমি ব্যক্তিগতভাবেও গিয়েছি, এবং সেই সাথে ওনাদের যে নাম্বারটা কেউ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যুক্ত, তো সেখান থেকে আমি পাই। আর এই সংস্কৃত মানে স্তোত্র পাঠ, আবৃত্তি, এটার প্রতিও আমার একটা আগ্রহ রয়েছে। তো সেই জন্যই এখানে আমি মানে যোগদান করেছি। আচ্ছা, বেশ, ঠিক আছে ম্যাডাম, নমস্কার। অনেক হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ নেক্সট, সবাইকে। পরমানন্দ চৌধুরী। আমি নিবেদিতা চক্রবর্তী। আমার মোবাইল থেকে এটা করা যাচ্ছে না বলে আমি ওকে, এই পরমানন্দ চৌধুরী থেকে করছি। ওকে, উনি ঠিক আমার আছে দাদা ম্যাডাম। হন। হ্যাঁ, আমি একজন গৃহবধূ। আমার সংস্কৃতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি এই সম্পর্কে শুনেছি আমার বৌদি বিষ্ণুপ্রিয়া চৌধুরীর কাছ থেকে, কিন্তু আমার আচ্ছা, এগুলো জানার খুব ইচ্ছে। আমি এগুলো খুব পছন্দ করি, তাই আমি এই ক্লাসটা জয়েন করেছি আর কি। আচ্ছা, বেশ, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। নেক্সট, আচ্ছা, পার্থ পাত্র। নমস্কার সবাইকে। স্যার আমি খুব ছোটবেলা থেকে মিশনের সাথে যুক্ত। আমি 94-95-এ বেলুড় শিক্ষা মন্দির থেকে বিএড করেছি। গত 30 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত। কাঁথি থেকে বলছি, কাঁথির একটি স্কুলে আমি ভাইস প্রিন্সিপাল। আর আপনাদের এই কোর্স সম্পর্কে আমি স্বামী জ্ঞানানন্দজি মহারাজের সাথে আমার ব্যক্তিগত আলাপ আছে, আচ্ছা, এবং ডক্টর দীপাদিতা পাত্র তিনি এই ধরনের অনেকগুলো কোর্স আপনাদের করেছেন। তিনি আমার আত্মীয়া, ফলে বিশেষ করে যেহেতু ছোটবেলা থেকেই আমি মিশরে ভাবনার সাথে যুক্ত এবং সেখানে পড়াশোনা করেছি, এবং এই বয়সে এই মন্ত্রের সঠিক উচ্চারণগুলো জানার জন্যই আমি এই কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, আচ্ছা, বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ পার্থবাবু। নেক্সট, প্রীতম দাস। নমস্কার, আমি প্রীতম দাস। আমি একজন প্রাইমারি স্কুল টিচার। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি এটা ফেসবুকের মাধ্যমে জানতে পারি, এবং ওই জন্য আমি সংস্কৃত ভালো লাগে, তাই সংস্কৃতে এই জন্য এটা জানতে পারি, তাই এটা আমি রেজিস্টার করেছি। ওকে, ওকে, বেশ, অনেক ধন্যবাদ। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এটা কি নাম বলবেন তো একটু? RN মিশ্র। RN মিশ্র।
রবীন্দ্রনাথ মিশ্র আমার পুরো নাম। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, বলুন। আহ, আমার নাম রবীন্দ্রনাথ মিশ্র, আমি থাকি সন্তোষপুর, কলকাতায়। আচ্ছা আমার বয়স মাত্র 76, তরতাজা যুবক। আহ, খুব ভালো লাগছে ঈশিতা আর দীপঙ্করের সঙ্গে ক্লাস করব। সংস্কৃত তো আমাদের সম্পদ। আমার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড তেমন কিছু নেই, 1964 সালে মাধ্যমিক পাশ করেছি, কিন্তু সংস্কৃতের প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট বলুন বা যাই হোক, বেদান্তি লিটারেচার পড়তে আমি ইন্টারেস্টেড এবং অল্প বিস্তর করি বা শুনি। আচ্ছা তো উচ্চারণ শুদ্ধ করার জন্য এই ক্লাসটা খুব প্রয়োজন বলে আমার মনে হয়েছে। আর একটু বড় ক্লাসে আমি যাওয়ার ইচ্ছে ছিল, জানি না কি হবে, কিন্তু শুরু করি, সেই হিসাবেই আমি জয়েন করলাম। বেশ বেশ, ঠিক আছে, হবে, ধন্যবাদ। ধীরে ধীরে হবে। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ। নেক্সট, রাজদীপ ব্যানার্জি। নমস্কার স্যার, আমি একটু বাইরে আছি বলে ক্যামেরাটা অন করতে পারছি না। ঠিক আছে, বলুন। হ্যাঁ, নমস্কার, আমি রাজদীপ ব্যানার্জি। আমি কলকাতার শ্যামবাজারে থাকি এবং বর্তমানে আমি একটি বাগবাজার এলাকায় একটি স্বয়ংচালিত একটি মঠ আছে, সেখানে আমি ইনচার্জের কাজ হিসাবে নিযুক্ত আছি। আচ্ছা আমি এর আগে আপনাদের বিবেকানন্দের বাড়ি থেকেই যে ল্যাঙ্গুয়েজ কোর্স হয়, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কোর্স, তার বেসিক আর ইন্টারমিডিয়েট করেছিলাম। তবে বিষয়টা যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত, আমার একটানা করা সম্ভব হচ্ছিল না। তার জন্য বেশ কিছু মাস গ্যাপের পর আমি আবার এই লার্নিং কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। নেক্সট, শম্পা দাশগুপ্ত। শম্পা দাশগুপ্ত, ওকে, হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে হ্যাঁ। ম্যাডাম, বলুন। আচ্ছা, বলছি আমি একজন গৃহবধূ। আমি সংস্কৃত স্কুল লেভেলে পড়েছিলাম, 6, 7, 8 এই সময়টাতে পড়েছিলাম, কিন্তু তারপরে আর কোনোদিন চর্চা করা হয়নি। আমি রামকৃষ্ণ মিশন থেকেও বছর 15 হলো প্রায় দীক্ষা নেওয়া হয়ে গেছে আমার, এবং বেলুড় মঠ যোগোদ্যানে আমি নিয়মিত যাতায়াত করি। জয়রামবাটি কামারপুকুরে এই গত মাসেই ঘুরে এলাম। আমার খুব ইচ্ছে সংস্কৃত নিয়ে কিছু পড়াশোনা যদি করতে পারি। আর আমার ছোট্ট বোন বিষ্ণুপ্রিয়া চৌধুরী, ওই আমাকে এই খোঁজটা দিয়েছে আপনাদের, মানে ক্লাসের খোঁজটা। ওর থেকেই আমি জানতে পেরে এখানে জয়েন করেছি। বিষ্ণুপ্রিয়া ম্যাডাম তাহলে অনেককে এখানে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া আমাকেও মানে বলেছে কোর্সটার কথা, এবং আমি ওর সূত্র দিয়ে জানতে পেরেছি আর কি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট, শাশ্বতী চক্রবর্তী। হ্যাঁ, আমি শাশ্বতী চক্রবর্তী, বৈদ্যবাটী, হুগলি থেকে বলছি। আমি মাস্টার কমপ্লিট করেছিলাম সংস্কৃতে। তো বর্তমানে আমি গৃহবধূ, কিন্তু এই চ্যান্টিং এর প্রতি আমার একটা আগ্রহ আছে বা উৎসাহ আছে, তো তাই জন্যই আমি এখানে জয়েন হয়েছি। আর এইটা আমি জানতে পেরেছি আপনার ফেসবুকে অ্যাড থেকে আমি জানতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। নেক্সট, শ্রীপূর্ণা গুপ্তা। নমস্কার স্যার, আমি বিলাসপুর ছত্তিশগড় থেকে বলছি। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। তো আমি এটা জানতে পারি আমার মার কাছ থেকে। আমার মা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, সেখান থেকে আমার এটা জানা। আর আমি চ্যান্টিং আগে ছোটবেলা থেকে আমার আগ্রহ রয়েছে, এটা আরো ভালোভাবে শুদ্ধ স্পষ্ট উচ্চারণ শিখতে, এই জন্যই এই কোর্সে আমার জয়েন করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ অনেক। আচ্ছা, নেক্সট, শ্রুতিলেখা রয়। শ্রুতিলেখা রয়। ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, আমি আসানসোল থেকে বলছি। আমার অ্যাকচুয়ালি আমি প্রাইভেট স্কুলের শিক্ষিকা এখানকার। আমাদের একটি পাঠ্যচক্র হয় আর কি, সেখানে আমাদের নিয়মিত পাঠ, কথামৃত পাঠ বা সংস্কৃত যে প্রণাম মন্ত্র, স্বামীজি, মা, ঠাকুর সকলের প্রণাম মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়। তার জন্য আগে না জানে
আগে না জেনে অন্যদেরকে শোনানো, সেটার জন্য আমি এই কোর্সে এনরোল করেছি। আর আমার ক্লাস 12-এ আমার সংস্কৃত ছিল, কিন্তু তারপরে আর কন্টিনিউ করা হয়নি। ওকে ওকে, ঠিক এটা আমি আছে। ফেসবুকের থ্রু জানতে পেরেছি কোর্সটার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। নেক্সট শ্যামল পাল। নমস্কার স্যার, আমার নাম শ্যামল পাল। আমি পাইকপাড়া শ্যামবাজারে থাকি, রিটায়ার্ড পার্সন। আমি স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউসে ম্যাডাম শ্রেয়া ঘোষ ম্যাডামের কাছে সংস্কৃত শিখি। আচ্ছা, ওখানে উনি একটু বলেছিলেন যে যদি ঠিক উচ্চারণ শিখতে হয়, চ্যান্টিংটা অবশ্যই দরকার, কারণ সংস্কৃতের উচ্চারণটাই উনি বললেন একটা ভাইটাল ব্যাপার। তো সেটা শুনে আমি ওখানে ওখানে যেহেতু আমি ওখানে এঙ্গেজ, মানে ওর সঙ্গে যুক্ত, সেহেতু সমস্ত আমার হোয়াটসঅ্যাপে আসে, সেই থেকে আমি জানতে পারলাম। আর এই সংস্কৃত চ্যান্টিং আমার কাছে খুব ইন্টারেস্টিং, মানে খুব টানে, মানে এটা বেশ সুন্দর, শুনতেও লাগে, মনের মধ্যে একটা বেশ ভালো অনুভূতিও হয়। নমস্কার স্যার। আচ্ছা, বেশ অনেক। আচ্ছা, স্পিকারটাকে হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট সৃজন নাথ। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা, বলো। আমি ক্লাস 5-এ পড়ছি এখন। আচ্ছা আমি এর আগে স্বামীজির পৈতৃক বাড়ি থেকে আবৃত্তির কোর্স শিখেছি, সেখান থেকেই আমি এই সংস্কৃত চ্যান্টিং এর ব্যাপারে জানতে পারি। আচ্ছা আচ্ছা, বেশ। আমার এমনি সংস্কৃতের ওপর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেটাই স্বাভাবিক আপাতত। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, নেক্সট সুদেশনা সরকার। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আমি সুদেশনা মুম্বাই থেকে বলছি। আমি জানতে পেরেছি এই কোর্সটার বিষয়ে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে। ও আমার বান্ধবী, বহু আচ্ছা পুরনো বান্ধবী। আমার সংস্কৃতের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমার ভালো লাগে শ্লোকা চ্যান্টিং, তাই জন্য জয়েন করেছি আমি। আচ্ছা ম্যাডাম, আপনার বেঙ্গলি স্ক্রিপ্ট বুঝতে কোনো অসুবিধা নেই তো? একটু অসুবিধা হয়, মানে তাও চেষ্টা করি আমি, মানে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট তনুশ্রী ঘোষ। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। শুভ সন্ধ্যা। আমি হাজরাতে থাকি। গত বছর মার্চে শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজের কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি, স্বামীজির পৈতৃক ভিটে থেকে। আচ্ছা তারপর থেকে ওই বাড়ির সঙ্গে একটু যোগাযোগ, মানে যাতায়াত, বিভিন্ন অনুষ্ঠানে যজ্ঞ থেকে শুরু করে নানা রকম যে অনুষ্ঠান হয় স্বামীজির বাড়ির, সেগুলোতে যাতায়াত হয়। এবং তার থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন বিষয়ের যে ইনফরমেশন আমরা পেয়ে থাকি, সেইখান থেকে এইটি আমি জানতে পারি। আর সংস্কৃতর বিষয়ে বেসিক নলেজ আছে অবশ্যই, কিন্তু কলেজ কোর্সে ছিল না, অনার্স আমার ইতিহাস ছিল। তো বর্তমানে আমি এই সঠিক উচ্চারণ এবং সঠিক ছন্দ যাতে আমি শিখতে পারি, এবং এই গীতা পাঠ এবং এই বেদান্ত বিষয়ে যে সংস্কৃত উচ্চারণগুলো আছে, সেগুলো সঠিকভাবে না করলে মানে ওটার সাথে মর্যাদা দেওয়া যায় না। তো সেই জন্য এই ক্লাসের প্রতি আমি আগ্রহী হই এবং আমি যোগ দিই এই অনুষ্ঠানটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট একটু নামটা কাইন্ডলি বলবেন। WMD মল্লিক। নমস্কার স্যার, আমার নাম রাধাকান্ত মল্লিক। আচ্ছা, নমস্কার, বলুন। আমি আসানসোলে থাকি। আচ্ছা আমি 2001 সালে রামকৃষ্ণ মিশনে যখন ভর্তি হই, তখন থেকেই রামকৃষ্ণ মিশনের প্রতি আমার আকর্ষণ। আর আমি স্বামী গিরিশানন্দজি মহারাজের কাছে দীক্ষিত। আর আচ্ছা আমি
বেদান্ত দর্শন এবং অন্যান্য আরো কিছু কোর্স আমি করেছি এবং সেখান থেকেই আমি জানতে পারি। আর যেহেতু বিভিন্ন ধর্মপুস্তক পড়ার প্রতি আগ্রহ আছে, তার জন্য আমি সংস্কৃতটা জানার আগ্রহ বোধ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, সকলের পরিচয় পর্ব শেষ। আচ্ছা, এবারে আমার সামান্য অবশ্যই আপনাদের পরিচয় নেওয়া হলো। আচ্ছা, আমি হচ্ছে রাজকুমার মণ্ডল, আপনাদের এই চ্যান্টিং কোর্সের টিচার। আর আমার গ্র্যাজুয়েশন, MA, MPhil, PhD সবকিছুই বেলুড় মঠেই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওখানেই হয়েছে। আর বর্তমানে হচ্ছে আমি সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট, ওখানে অতিথি অধ্যাপক হিসাবে কর্মরত আছি। তার সাথে সাথে প্রায় PhD, ওখানকার রিসার্চ ফেলো, মানে একটা প্রজেক্টের আর কি রিসার্চ ফেলো। তো আপাতত বর্তমানে এভাবেই কর্মরত আছি। বেশ, আর আমি ভিডিওটা অন করতে পারলাম না একটা টেকনিক্যাল ইস্যুর জন্য, মানে ল্যাপটপে সমস্যা হচ্ছে এটা নিয়ে, তাই জন্য। ঠিক আছে, তো বেশ, আমরা এবারে আমাদের ক্লাসটা শুরু করি তাহলে। আচ্ছা, ক্লাস শুরুর আগে কয়েকটা কথা বলে নেওয়ার। এখানে প্রত্যেকেই যারা এসছেন, কেউ এমন নেই যে শুধুমাত্র একটা সার্টিফিকেট পাওয়ার জন্য কেউ এসছেন। সকলেই বা জিনিসটাকে ভালোবাসেন, চ্যান্টিংটাকে পছন্দ করেন। অর্থাৎ আপনারা নিজেদের ইচ্ছায় সবাই এই কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ ভালোবেসেই অ্যাডমিশন নিয়েছেন, বিষয়টাকে ভালোবাসেন তাই। তো এটা তো একটা খুব মানে স্বাভাবিক জিনিস, মানে চাপিয়ে দেওয়া জিনিস আমরা খুব সহজে শিখতে পারি না, কারণ সেখানে আমাদের নিজেদের 100% থাকে না। কিন্তু যেটা আমরা ভালোবেসে শিখি, সেই জিনিসটা খুব অনায়াসেই আর কি আমরা শিখতে পারি, খুব সহজেই শিখে নিতে পারি, কষ্টসাধ্য বলে জিনিসটা মনে হয় না। তো আপনারা সবাই যেহেতু ভালোবেসে এসছেন, তাই আপনাদের শিখতে কোনো রকম অসুবিধা থাকার কথা না। যা কিছু হোম টাস্ক দেওয়া হবে, যেভাবে শেখানো হবে, সেগুলো আপনারা সঠিকভাবে অনুসরণ করবেন। কেউ কোনো রকম মানে ফাঁকি দেবেন না সেখানে, এটা আশাই করা যায়। আচ্ছা, আর দ্বিতীয়ত আমাদের এই যে গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে, ওখানে শুধুমাত্র মানে আমি যে স্টাডি মেটেরিয়াল পাঠাবো, বা যদি স্টাডি মেটেরিয়াল তার সাথে যদি কোনো রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং পাঠানোর থাকে, সেগুলো পাঠিয়ে দেবো ওখানে। আর তার সাথে হোম টাস্ক যা দেওয়া হবে, সেটা আপনারা গ্রুপেই পাঠাবেন। তাহলে আমাদের গ্রুপে শুধুমাত্র মানে আমার স্টাডি মেটেরিয়াল এবং আমার ভয়েস রেকর্ডিং, এবং তার সাথে হচ্ছে আপনাদের হোম টাস্ক যা দেওয়া থাকবে তার, সেটা শুধুমাত্র শেয়ার করা হবে ওখানে। এর বাইরে অন্য কিছু কেউ কখনো গ্রুপে শেয়ার করবেন না। যদি কোনো কিছু ইনফরমেশন বা তেমন কিছু আপনাদের মনে হয় যে সবার জানা উচিত, সেটা প্রথমেই হচ্ছে আমাকে পার্সোনালি পাঠাবেন, ঠিক আছে? তেমনটা হলে সেটা আমি শেয়ার করে দেবো, বা আপনাকে বলবো যে আপনি গ্রুপে দিয়ে দিন। তাহলে আমাদের এই মানে কয়েকটা জিনিসের বাইরে আপনাদের হোম টাস্ক আর আমার স্টাডি মেটেরিয়াল তার সাথে ভয়েস রেকর্ডিং, এগুলোর বাইরে গ্রুপে কোনো কিছু কেউ শেয়ার করবেন না। যদি করতে হয় আমি বলেই দিলাম, ফার্স্ট আমাকে পাঠাবেন, দেন আমি যদি বলি তাহলে আমি বা আপনি কেউ একজন গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এরপরে আসি সংস্কৃত চ্যান্টিং, এই বিষয়টার ব্যাপারে সামান্যভাবে আসি। আচ্ছা, চ্যান্টিং বলতে আমরা মূলত কি বুঝি? চ্যান্টিং সেখানে হচ্ছে শ্রুতি মাধুর্য, সেটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কেউ একজন চ্যান্টিং করছেন আর সেটা শুনতে ভালো লাগছে না, এমনটা হলে সেটা একটা পরিপূর্ণ চ্যান্টিং
হচ্ছে এমনটা আমরা বলতে পারি না। তো এখানে শ্রুতি মাধুর্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে শ্রুতি মাধুর্য সেটা আনার জন্য আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা নির্দিষ্ট স্টাইল, মানে একটু সুরে সেভাবে আমাদের শ্লোকগুলোকে পড়তে হবে। আর তার সাথে হচ্ছে একেবারে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন, সেটা হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় সংস্কৃত ভাষার ক্ষেত্রে। আপনি বাংলা, ইংরেজি বা অন্যান্য ভাষাতে আমি জানি না এর বাইরে কি মানে কেমন কি বৈশিষ্ট্য আছে, তো জানার মধ্যে বলছি, বাংলা, ইংরেজি বা হিন্দি বলুন, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের উচ্চারণটা এমন হয় না যে সেটা একেবারে বানান, একটা শব্দের যে স্পেলিং সেটাকে পুরোপুরি ফিল আপ করে। অর্থাৎ মানে আমরা একটা পার্টিকুলার শব্দের প্রোনাউন্সিয়েশন দেখে শুনে সেই শব্দের স্পেলিংটা কি হবে সেটা কিন্তু আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে একেবারে ঠিকঠাক অ্যাজিউম করতে পারি না। সংস্কৃতের ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য, একটা ইউনিক বৈশিষ্ট্য, যেখানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন একে অপরের পরিপূরক। অর্থাৎ বিষয়টা এমন যে আপনি কেউ একজন সঠিক প্রোনাউন্সিয়েশন করছে, তার মানে তাকে আলাদা করে কিন্তু স্পেলিং আর দেখতে হয় না। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমাদেরকে কিছু কিছু মানে কিছু কিছু না, অনেক শব্দের ক্ষেত্রে আমাদের স্পেলিং দেখতে হয়, অর্থাৎ স্পেলিংটাকে আলাদা করে জানতে হয় সেটাকে প্রোনাউন্সিয়েশনের বাইরে গিয়েও। কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি মানে ব্যাপারটা এরকম, একজন কেউ সঠিক উচ্চারণ করছে তার মানে ওটাই মানে ওটাই হচ্ছে স্পেলিং। অর্থাৎ এখানে উচ্চারণ দেখেই, উচ্চারণ সঠিক করতে পারলে তার স্পেলিংটা মানে বাই ডিফল্ট ওটা জানাই আছে, ওটা জানা হয়ে আছে, জানা হয়ে যাচ্ছে, আলাদা করে আর স্পেলিং দেখতে হবে না। ঠিক আছে, তো ওই জন্য সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে এটা কেন হয় না, প্রত্যেকটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়ম বলতে সেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আছে। এখন বাংলা ভাষাতেও আমরা জানি যে 3টি সকারের উচ্চারণ স্থান আলাদা, তাই জন্য আমরা 3টে সকারকে মানে 3টি নামেই ডাকছি, তালব্য সকার, দন্তীয় সকার, মূর্ধন্যীয় সকার। কিন্তু উচ্চারণটা আমরা বাংলা ভাষাতে কিন্তু মূর্ধন্যীয় সকারের উচ্চারণ মূর্ধা থেকে করছি না, আমরা মূর্ধন্যীয় সকারের উচ্চারণও তালু থেকেই করছি, অর্থাৎ তালব্য সকারের মতোই করছি। দন্তীয় সকারের উচ্চারণও তালব্য সকারের মতোই করি বাংলাতে। অর্থাৎ বাংলাতে ব্যাপারটা কি, রুলস আছে, গ্রামারটা আছে, তার অ্যাপ্লিকেশন নেই। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে রুলস সেটাকে পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে। তাই জন্য এখানে আলাদা করে আর কি মানে একটা পার্টিকুলার শব্দে তালব্য স হবে নাকি মূর্ধন্যীয় স হবে সেটার জন্য আমাকে স্পেলিং দেখতে হবে না। কেন না, মূর্ধন্যীয় সকার হলে আমি সেটার উচ্চারণ মূর্ধা থেকেই করছি ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তালব্য সকার হলে তার উচ্চারণ আমি তালু থেকেই করছি, দন্তীয় সকার হলে তার উচ্চারণ আমি দন্ত থেকেই করছি। তো সংস্কৃত উচ্চারণের এটা একটা বৈশিষ্ট্য, যেখানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটোই হচ্ছে একেবারে বলতে পারি আমরা সমানুপাতিক। যেমন স্পেলিং তেমন প্রোনাউন্সিয়েশন, যেমন প্রোনাউন্সিয়েশন তেমন স্পেলিং। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগোবো। প্রত্যেকটা আমরা বিষয় মানে প্রথমে আমরা উচ্চারণের কিছু বেসিক্স সেগুলো দেখে নেব, এবারে সেগুলোর অ্যাপ্লিকেশন আমরা কিছু এক্সাম্পল শ্লোক দেখব। প্রত্যেকটা যে আমরা
মানে আমরা ধরে নিচ্ছি আমরা যতগুলো বেসিক্স দেখবো আমরা, অর্থাৎ যতগুলো নিয়ম আমরা শিখবো জানবো, প্রত্যেকটি নিয়মের আমরা কিছু মানে অ্যাপ্লিকেবল কিছু শ্লোক আমরা পড়ব, অর্থাৎ রুলস অ্যান্ড এক্সাম্পলস দুটোই আমরা একসাথে দেখে দেখে যাব। আচ্ছা, তার আগে আমি একবার আমাদের সিলেবাসটা একবার একটু শেয়ার করি, মানে আমরা কি কি শিখতে যাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, আপনারা যখন অ্যাডমিশন নেবেন তখন অবশ্যই দেখেছেন যে এটা হচ্ছে সংস্কৃত চ্যান্টিং লেভেল 1, তাই তো? অর্থাৎ এটা আমাদের লেভেল 1 এর কোর্স। এরপরে আমাদের লেভেল 2 রয়েছে। তো লেভেল 1-এ আমাদের সিলেবাসটা এরকমই থাকছে। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রথম 3টি অধ্যায় দেখব। তারপরে হচ্ছে কয়েকটি সংস্কৃত স্তোত্র, ফর এক্সাম্পল গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিব তাণ্ডব স্তোত্র। আচ্ছা, প্রথমে বলে রাখি এই যে স্তোত্রের নাম যেগুলো দেওয়া আছে এই অংশটা ফ্লেক্সিবল, ঠিক আছে? এটা আমরা মানে এটা আমাদের চেঞ্জ হবে বলতে সেটা আপনাদের যেমন ফিডব্যাক আসবে সেভাবে আমরা সেটাকে এই অংশটাকে চেঞ্জ করব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কিছু লৌকিক ছন্দ, যেমন অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, বংশস্থ, ভুজঙ্গ প্রয়াত, বসন্ত তিলকা, তোটক, পঞ্চচামর, মালিনী, শিখরিণী, শার্দুল বিক্রীডিতা, এই কয়েকটি ছন্দ আমরা দেখব। আচ্ছা, এখানে দেবনাগরী স্ক্রিপ্ট একেবারেই জানেন না, মানে দেবনাগরী স্ক্রিপ্ট পড়তেই পারেন না, এরকম কেউ আছেন? আমি। আচ্ছা, একজন অজয় বাবু, সৃজন, ওকে, 3-4 জন আছে, তাই তো? ঠিক আছে। আমিও পারি না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, অনেকেই আছেন পারেন না, আমিও তাই তো? মানে আমিও সম্পূর্ণ পারি না, একটু একটু হয়তো পারি, কিন্তু পুরো সেভাবে পড়তে পারি না, ক্লিয়ার ভাবে যেরকম ভাবে বাংলা হিন্দি আচ্ছা পড়তে পারবো সেভাবে পারবো না। ওকে, আচ্ছা, রাধাকান্ত বাবু আছেন, আমিও ঠিক পারি আছে, না। অনেকেই আছেন, ঠিক আছে। আচ্ছা, দেবনাগরীর স্ক্রিপ্টটা একটু শিখে নিতে হবে। আচ্ছা, ওকে, 1 মিনিট একটু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তো আমরা সংস্কৃত বর্ণমালা এই বিষয়ে একটু আমাদের পরিচয় হয়ে যাওয়াটা দরকার। তো দেখুন, সংস্কৃত বর্ণমালা, তার আগে সংস্কৃত উচ্চারণের বৈশিষ্ট্য যেমনটা আমি বলেছি সেটাই আর কি। দেখুন, in Sanskrit every word is spelled and pronounced in only one way. Hearing a well pronounced word you will know how to spell it, যেটা আপনাদেরকে বললাম যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং দুটো হচ্ছে মানে আপনি একটা জানলে, একটা সঠিক জানলে আপনি আর একটাকে মানে বাই ডিফল্ট জেনে গেছেন, এটাই বোঝায়। তাহলে আপনি যদি একটা ওয়েল প্রোনাউন্সড মানে একটা মানে সঠিক উচ্চারণ শোনেন কোনো শব্দের, ওটাই হচ্ছে তার স্পেলিং, ওটাই হচ্ছে সেই শব্দের বানান। Likewise, reading a correctly spelled word
you will know exactly how to pronounce it. তাহলে আপনি যদি একই রকম ভাবে বিপরীত ভাবে যে ঠিক বানানটা যদি জানেন তাহলে আপনি তার সঠিক প্রোনাউন্স অর্থাৎ উচ্চারণ করাটাও জানবেন। একে অপরের পরিপূরক। আচ্ছা, এবারে সংস্কৃত বর্ণমালার যে বিভাগগুলো আছে সেগুলো আমরা বাংলাতেও পাই। তো সেটা আমরা মোটামুটি 5 ভাগে করতে পারি। 5টা ভাগে: স্বর, যেটাকে আমরা বলছি ভায়োলস, ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্টস, অযোগবাহ, অযোগবাহ বলতে অক্সিলিয়ারি লেটার্স, গুণিতাক্ষর, কনসোনেন্টস প্রোনাউন্সড উইথ ভায়োলস, আমরা এক্সাম্পলগুলো দেখবো, ঠিক আছে। তারপরে সংযুক্তাক্ষর, কম্বিনেশন অফ কনসোনেন্টস, এই 5টা ভাগ। তো প্রথমে আমাদের ভায়োলস, স্বরবর্ণগুলো কি কি আছে আমাদের? স্বরবর্ণগুলো কি কি আছে? এইগুলো: অ, আ, ই, ই, উ, রি, দীর্ঘ ঋকার রি, তারপরে রি। এই যে ঋকারটা আছে এটা কিন্তু দীর্ঘ না, ঠিক আছে, আমরা পরে আসছে এগুলো, জাস্ট একবার করে দেখে যান। এ, ঐ, ও, ঔ, অং, অহ, অকার অনুস্বার আর অকার বিসর্গ। কনসোনেন্ট কি কি আছে? হকার পর্যন্ত: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, য়, র, ল, ব, শ, ষ, স, হ, এই কটি। আচ্ছা, তো এবারে ভায়োলস স্বরবর্ণগুলো দেখে নিন একবার। স্বরবর্ণের আবার দুটো ভাগ, একটা হচ্ছে হ্রস্ব, একটা দীর্ঘ, শর্ট অ্যান্ড লং। হ্রস্ব স্বরবর্ণ কোনগুলি? অ, ই, উ, রি আর লি। আর দীর্ঘ স্বরবর্ণ কোনগুলি? আ, ই, উ, দীর্ঘ রি, এ, ঐ, ও, ঔ, এগুলি হচ্ছে দীর্ঘ বর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের এগুলো কিছু স্পেসিফিক আর মানে ভাগ করে করে বলছে: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, নেক্সট হচ্ছে সেমি ভায়োলস, য়, র, ল, ব, নেক্সট সিবিলেন্টস, স, ষ, স, হ। ব্যঞ্জন বর্ণ তাহলে হচ্ছে আমাদের এগুলি। আচ্ছা, এরপরে এই অংশটা আমরা পরে দেখছি। ঋকার এবং লিকারের উচ্চারণের বিষয়ে একটা সামান্য বিষয়, একটু বিশেষ আছে জিনিসটাতে। তাহলে এইগুলি হচ্ছে আমাদের স্বরবর্ণ, মানে সরি, এটা হচ্ছে আমাদের সংস্কৃত বর্ণমালা। আচ্ছা, এবারে আমি হচ্ছে ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা মানে অ্যালফাবেট ধরে ধরে শেখাতে পারবো না বলতে সময়টা চলে যাবে অনেক, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে খুবই একেবারে টাইমটা অত্যন্ত মানে কম, 4 মাস। তো 4 মাসে আপনাদেরকে আমি স্ক্রিপ্ট শিখিয়ে চ্যান্টিং শেখানো বেশ কষ্টসাধ্য বলতে কি ব্যাপারটা অসম্ভব হয়ে যাবে। প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি ক্লাসে এখন লিখে লিখে শেখালে অনেকটাই সময় লেগে যাবে। তো আপনারা হচ্ছে আমি স্টাডি মেটেরিয়াল শেয়ার করে দেবো। আর দেবনাগরী স্ক্রিপ্ট যদি শিখতে চান, ইন্টারেস্টেড থাকেন, তো শেখার তো অনেক উপায় আছে। মানে নিজেরা স্ক্রিপ্ট দেখে দেখে একটু পড়া শিখতে পারেন। মানে একটা স্ক্রিপ্ট যেভাবে শেখা হয় সেই পদ্ধতিতে একটা স্ক্রিপ্ট আমাদের সামনে আছে, সেটা কিভাবে শিখবেন, মানে আপনারা স্ক্রিপ্টটা বারবার পড়তে পারেন, অ, আ এরকম লিখতে পারেন, ঠিক আছে। এইভাবে স্ক্রিপ্ট মানে আপনারা শিখে নেবেন। আর আমি আপনাদেরকে বাংলাটা অপশনাল রাখছি, মানে প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল, স্তোত্র সবকিছুই বেঙ্গলি স্ক্রিপ্টেও দেওয়া হবে। এবারে আমি আপনাদেরকে বিশেষ করে সাজেস্ট করব যে বেঙ্গলি স্ক্রিপ্ট দেওয়া হবে তাই জন্য আর শেখার প্রয়োজন নেই, এমনটা কেউ করবেন না। প্রত্যেকে দেবনাগরী স্ক্রিপ্ট যারা যারা পারছেন না এখন, তারা একটু শেখার চেষ্টা করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, কোনো জায়গাতে বা কোনো পার্টিকুলার স্ক্রিপ্ট যদি আপনাদের মানে বুঝতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়, সেটা জানাবেন, আমি হেল্প করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মূল বিষয় স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আমাদের মূল বিষয়। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকেই যারা আছি প্রত্যেকেই প্রায় আমাদের সবারই মাতৃভাষা বাংলা, তাই তো। তো এখন আমাদেরকে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ
তার উচ্চারণটা শিখতে হবে হচ্ছে আমাদের বাংলা ভাষার দৃষ্টিতে, অর্থাৎ বাংলা ভাষার সাথে একটা তুলনামূলক বিচার করে আমরা যদি সংস্কৃত উচ্চারণটা শিখতে পারি, সেটা আমাদের শিখতে খুব সুবিধা হবে। মানে খুব সহজেই আমরা বিষয়গুলো বুঝতে পারবো যে কোথায় চেঞ্জ হচ্ছে, কোথায় আমাকে চেঞ্জ করতে হবে না, ইত্যাদি বিষয়গুলো খুব সহজেই ধরা যাবে। তাই এখানে যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে ওই বাংলা ভাষার সাথে একটা তুলনামূলক বিশ্লেষণ করেই স্টাডি মেটেরিয়ালটা করা আছে এখানে। অর্থাৎ বাংলা ভাষাতে আমরা কোনটা করছি যেটা সংস্কৃত ভাষায় করা যাবে না, সেই বিষয়টাকেই বিশেষ করে জোর দেওয়া হয়েছে, যাতে আপনাদের ধরতে সুবিধা হয় যে কোথায় আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা শুরুতেই আসি আমরা। আচ্ছা, তাই বলে কিন্তু আপনারা কেউ বাংলা ভাষাতে এগুলোকে অ্যাপ্লাই করবেন না আবার, কারণ বাংলা ভাষাতে আমরা যেটা করি সেটা বাংলা ভাষার পারফেকশন এবং সেটা বাংলা ভাষার সৌন্দর্য। তো সংস্কৃত ভাষাতে যেটা শিখছেন সেটা সংস্কৃতেই রাখবেন, দুটোকে একসাথে আবার মিসম্যাচ করবেন না, একটার সাথে আরেকটাকে মিশিয়ে দেবেন না। ওকে, তো দেখা যাক পরপর আমরা প্রত্যেকটা অংশ দেখি এবারে। আচ্ছা, কি একজন পড়ুন, এনিবডি? এইগুলো এই সমস্যাগুলো হ্যাঁ হ্যাঁ, মানে বাংলা ভাষার সাপেক্ষে তো করা হয়েছে জিনিসটা। তো পড়ুন, সমস্যা 1 সমাধান 1 পড়ুন। বাংলা ভাষাতে শব্দের শেষে অয়ের উচ্চারণ আমরা ওকারের মতো করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ, হরে রাম, এটি শব্দগুলির শুদ্ধ রূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ, হরে রামও এরকম শোনায়। ওকে, তো বিষয়টি সহজেই আশা করি বুঝতে পারছেন যে সংস্কৃত প্রোনাউন্সিয়েশনের মূল বৈশিষ্ট্যটি কি, যে যেমন স্পেলিং তেমন উচ্চারণ। অর্থাৎ বাংলাতে যেটা আমরা করছি অ আর ওকার, অকার এবং ওকার দুটোকে কিন্তু স্পেলিং দেখে কেউ বুঝতে পারবে না। রাম, এখন বাংলা ভাষাতে মানে যে খুব একেবারে সড়বড় না, সে রামও যখন শুনবে সে তার স্পেলিংটা মানে ভাববে যে এরকম রয় আকার ম ওকার। কিন্তু সংস্কৃত আমাদেরকে কি করতে হবে, তেমনটা করলে হবে না। অর্থাৎ সংস্কৃত উচ্চারণের বৈশিষ্ট্য হচ্ছে যেমনটা আছে তেমনটাই উচ্চারণ করতে হবে। আছে হচ্ছে অকার, তাহলে উচ্চারণটা করতে হবে অ, ওকার বললে হবে না। এবারে অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রেও তাই, আমরা অন্যান্য স্বরবর্ণের উচ্চারণও বাংলা ভাষাতে স্পষ্ট করি না, যেমন ঐকার, ওই এত স্পষ্ট করে বলি না আমরা। তাহলে সংস্কৃত ভাষায় কি করতে হবে, প্রত্যেকটা স্বরবর্ণের একেবারে স্পষ্ট উচ্চারণ করতে হবে, স্পষ্ট এবং সঠিক উচ্চারণ করতে হবে। তাহলে অ তার মানে সেটা তার যে ধ্বনি সেটা কেমন শোনাবে, আ আ, নট ও এরকম শোনাবে না, আ। তাহলে এটা শুধুমাত্র আমি অকারে যে সমস্যাটা বললাম সেটা সংস্কৃত আমাকে ঠিক, অর্থাৎ উচ্চারণটা কেমন করতে হবে, হরে কৃষ্ণ এরকম না, হরে কৃষ্ণ অ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, নট রাম। তাহলে অকারের উচ্চারণটা স্পষ্ট করতে হবে, অকারের উচ্চারণটা অকারই করতে হবে, অন্য কিছু না। এরকম অন্যান্য যে স্বরবর্ণ যেগুলো আছে, যেমন আমি এক্সাম্পল দিলাম ঐকার, ওই বাংলাতে আমরা কিন্তু অতটা স্পষ্ট বলি না। যেমন কই মাছ, এখন কই মাছ কেউ মানে ছোট করে বলে দিল একটা, ঐকার স্পষ্ট হলো না, একেবারে স্পষ্ট কই, কই স্পষ্ট। তাহলে কি করতে হবে এখন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অকারের ক্ষেত্রে তো সমস্যাটা আছেই। সমস্যাটা আছে বলতে সংস্কৃত উচ্চারণ যখন করতে যাব অকারে আমরা সমস্যাটা ফেস করব,
অকারটাকে একটা ওকার বলবো, যেহেতু বাংলা ভাষাতে আমরা দীর্ঘদিন বলে অভ্যস্ত। তো অকার ছাড়াও অন্যান্য যে স্বরবর্ণ, যেমন ঐকার বললাম, ঔকার বললাম, ঔ, এই সমস্ত যে স্বরবর্ণগুলো, এগুলোর উচ্চারণ আরো স্পষ্ট করতে হবে। অকারের উচ্চারণ ছাড়াও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষায় অবধান দেয়া হয় না। আচ্ছা, এখন সমাধান কি? তাহলে আমরা এটার এই যে সমস্যা, স্বরবর্ণের উচ্চারণে স্পষ্টতার অভাব, এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে পারি? ছোটবেলায় যেমনটা আপনারা সবাই করেছিলেন, ক, কা, কি, সেটাকে পড়তে হবে। তাহলে এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করে উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, আমরা শুধুমাত্র স্বরবর্ণ তো অভ্যাস করব না, অ, আ এরকম বলবো না, ক এর সাথে ক, খ যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ নিয়ে, প্রত্যেকটা স্বরবর্ণকে নিয়ে ক, কা, কি, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। নিয়মিত বলতে আপাতত সামনের 1 সপ্তাহ। আচ্ছা, এরপরে সমস্যা 2। সমস্যা 2 এরও সমাধানটা একই, যেটা প্রথম সমাধান দেখলাম সেটাই। আচ্ছা দেখুন, পড়ুন সমস্যা 2টা একটু পড়ুন, মানে এগুলো স্বরবর্ণের বিষয়ে বলা হচ্ছে। সমস্যা 2 পড়ুন, অন্য একজন কেউ পড়ুন। অনেকজনই আছেন, বাকিদের মধ্যে কে একজন? সংস্কৃত উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণ তেমন অবধান থাকে না। হ্রস্ব বলতে আমরা বুঝব যে বর্ণের উচ্চারণ করার সময় এক মাত্রা, আর দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝব যে বর্ণের উচ্চারণ করার সময় 2 মাত্রা। এখানে এক মাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য ব্যয় করেন। আচ্ছা, তো খুব সহজভাবেই লেখা আছে, বিষয়টা সকলের বোধগম্য হয়েই গেছে। তো তাও আমি আর একবার এক্সপ্লেন করছি। দেখুন, তো এই যে হ্রস্ব এবং দীর্ঘের যে বিষয়টি, এটাই হচ্ছে আমাদের সংস্কৃত চ্যান্টিং এর মানে কি বলবো, মূল মন্ত্র। এটা হ্রস্ব এবং দীর্ঘ, এই হ্রস্ব দীর্ঘের উচ্চারণে যদি আমরা হ্রস্ব দীর্ঘের উচ্চারণ যদি আমরা করায়ত্ত করতে পারি, তাহলে আপনাদের ধরে নিন যে চ্যান্টিং এর আপনাদের 80% চ্যান্টিং এর মানে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের চ্যান্টিং এর হচ্ছে 70 to 80% হচ্ছে এটাই, হ্রস্ব এবং দীর্ঘ। এই জিনিসটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা অনায়াসেই মানে চ্যান্টিংটা খুব অনায়াসেই করতে পারবো। আচ্ছা, তো এখন হ্রস্ব দীর্ঘ এই বৈশিষ্ট্য কার হবে? স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? অবশ্যই স্বরবর্ণের বৈশিষ্ট্য এটা। ব্যঞ্জন বর্ণের তো আর হ্রস্ব দীর্ঘ হবে না। তো স্বরবর্ণ, এই যে হ্রস্ব এবং দীর্ঘ, তার আগে জানতে হবে যে কোনগুলো হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ, কোনগুলো দীর্ঘ স্বরবর্ণ। সেটা আমরা একটু আগেই দেখলাম, তাই না? হ্রস্ব স্বরবর্ণ কোনগুলি? এইগুলি: অ, ই মানে অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব ঋকার আর হ্রস্ব লৃকার। আর দীর্ঘ স্বরবর্ণ কোনগুলি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ঔ। এইগুলি হচ্ছে আমাদের দীর্ঘ বর্ণ। তো হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের বিষয়ে কি বলা হচ্ছে? যে একমাত্রা হচ্ছে সময়, হ্রস্ব বর্ণের উচ্চারণের সময় 1 মাত্রা, দীর্ঘ বর্ণের উচ্চারণের সময় 2 মাত্রা, অর্থাৎ দ্বিগুণ।
হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যা সময় লাগছে তার 2 গুণ সময় হচ্ছে দীর্ঘ বর্ণের জন্য দিতে হবে। তো এখন প্রশ্ন সবার মনে একটা আসছে যে স্যার আমরা উচ্চারণ করার সময় কি এটা হিসেব করে রাখতে পারবো? আমি বলছি এবং আকারটা যে একেবারে যতক্ষণ বললাম তার 2 গুণ হচ্ছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে অকারটাকে আমি 1 সেকেন্ড নিয়ে আমি অকার বলছি, একেবারে ঠিকঠাক 2 সেকেন্ডে আমি আকারটা বলছি। এটা কি করা সম্ভব? অবশ্যই এটা অসম্ভব, করাটা অসম্ভব, তাই না? তো আমাদের বলার তাৎপর্য হচ্ছে এটাই, হ্রস্ব বর্ণের উচ্চারণের জন্য যে সময় আমরা নেব, দীর্ঘ বর্ণের উচ্চারণের সময় হ্রস্ব বর্ণের জন্য যা নিচ্ছি তার 2 গুণ, কিন্তু 2 গুণ তো একেবারে হিসেব কষে করা সম্ভব না। তাই জিনিসটা এমন হতে হবে যে হ্রস্ব বর্ণের উচ্চারণের জন্য যা সময় নিচ্ছি মোটামুটি একটা তার থেকে বেশি সময় আমি দীর্ঘ বর্ণের জন্য নিচ্ছি। মানে ব্যাপারটা এরকম, স্পষ্ট যেন বোঝা যায়, শ্রোতা যেন বুঝতে পারেন যে বক্তা কোনটি হ্রস্ব বর্ণের বলছেন, কোনটা দীর্ঘ বর্ণ বলছেন, সেটা যেন শ্রোতা একেবারে স্পষ্ট শুনে বুঝতে পারে। মানে শ্রোতার যেন এমনটা না হয়, মানে শ্রোতাকে কনফিউজড করা যাবে না কোনোভাবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, হ্রস্ব বর্ণের জন্য আপনি যদি 1 সেকেন্ড সময় নিচ্ছেন, তার মানে দীর্ঘ বর্ণের জন্য মোটামুটি আপনি 2 সেকেন্ডের একটু কম বা 2 সেকেন্ডের একটু বেশি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে ধরুন আমি ক বলছি, ক মানে ক প্লাস তাহলে অকারটা হ্রস্ব, তাহলে ক, আর আকার বললে আকার বললে ক, কা। একই রকম ভাবে কি হ্রস্ব, দীর্ঘ বললে কি। একই রকম ভাবে উকার হ্রস্ব উকার বললে কু, দীর্ঘ বললে কু, এরকম। তাহলে এটারও এই যে সমস্যাটা, অর্থাৎ হ্রস্ব দীর্ঘতে এতদিন আমরা বাংলা ভাষাতে এটার বিষয়ে কখনো ভাবিনি, বাংলা ভাষাতে আমাদেরকে ভাবতেও হয় না, কখনো আমাদেরকে কেউ বলেনি যে দীর্ঘ বর্ণের উচ্চারণটা হচ্ছে না ওখানে, তাই না? কখনো শুনতেও হয়নি। তো তাই আমাদেরকে কি করতে হবে, এই সমস্যারও সমাধান করতে গেলে ওই ক, কা, কি এইটাকে ওইভাবে আর কি হ্রস্ব দীর্ঘ মেনটেন করে অভ্যাস করতে হবে। মানে ক, কা, কি, কি, কু, কু। তারপরে রিকার, হ্রস্ব রিকার হলে ক্রুই, দীর্ঘ হলে ক্রুই, লিকার হলে হ্রস্ব লিকার হলে ক্লি, ক্লুই, একার হলে একার, ঐকার, ওকার, ওকার সবগুলি দীর্ঘ, তাহলে সবগুলি দীর্ঘ করতে হবে, টানতে হবে। তাহলে কে, কাই, কো, কৌ। ঠিক আছে, তাহলে অকারের উচ্চারণটা, তার সাথে প্রত্যেকটা স্বরবর্ণের স্পষ্ট উচ্চারণ করা, আর হ্রস্ব এবং দীর্ঘ, হ্রস্ব দীর্ঘের উচ্চারণে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আমাদেরকে এই ক, কা, কি, কি এটা আবার পড়তে হবে। ছোটবেলায় পড়েছি, এখন আবার পড়তে হবে। ঠিক আছে, বলুন এখনো পর্যন্ত আমরা যতটুকু জানলাম এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিছু? যদি কোনো প্রশ্ন বলার থাকে তাহলে বলবেন। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের গেল স্বরবর্ণের বিষয়। মানে বাংলা ভাষাতে আমরা স্বরবর্ণের বিষয়ে যে বিষয়গুলোতে আমরা অবধান দিই না, অর্থাৎ বাংলা ভাষার সাপেক্ষে যেটাকে আমাদের সংস্কৃতে চেঞ্জ করতে হবে স্বরবর্ণের বিষয়ে, ততটুকু আমরা দেখলাম। এরপর এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো
বারবার সেই একই কথাটা মনে রাখতে হবে, অক্ষর হোক বা শব্দ হোক, তার উচ্চারণের যেটা নিয়ম, অর্থাৎ একটা পার্টিকুলার অক্ষর যে অংশ দিয়ে, প্রত্যেকটি অক্ষরের একটা করে মানে নির্দিষ্ট উচ্চারণ স্থান আছে, তাই তো? অর্থাৎ আপনি যেখান দিয়ে ক বলেন সেখান দিয়ে কি চকারটাকে বলেন না। ক বলেন যেখান থেকে, সেখান দিয়ে চকার বলছেন না। আবার যেখান দিয়ে চকারটাকে বলছেন সেখান দিয়ে কি আপনি তকারটাকে বলছেন না। যেখান দিয়ে তকারটা বলছেন সেখান দিয়ে টকারটা বলছেন না। অর্থাৎ প্রত্যেকটি বর্ণের একটা নির্দিষ্ট উচ্চারণের জায়গা আছে। তাহলে একটা অক্ষরের সঠিক উচ্চারণ বক্তা করছেন, তার প্রমাণ কি, প্রামাণিকতাটা কি? যদি বক্তা সেই অক্ষরের যে নির্দিষ্ট উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করেন সেই অক্ষরের, তাহলে বক্তা সঠিক উচ্চারণ করছেন, আমি এটা বলতে পারবো। এতটুকুই। কি ব্যঞ্জন বর্ণের বিষয়ে বিশেষ করে এই বিষয়টাকে দেখতে হবে যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের জন্য যে উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই আমাকে সেই ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করতে হবে। আপনি এখন বলতে পারেন যে স্যার স্বরবর্ণের বিষয়ে তো এই বিষয়টা বললেন না। স্বরবর্ণের বিষয়ে এই বিষয়টা বলার প্রয়োজন নেই, কারণ অর্থাৎ স্বরবর্ণে আমরা যেখান দিয়ে উচ্চারণ করছি সেটা ঠিক আছে। অর্থাৎ বাংলাতেও আমরা স্বরবর্ণগুলো যে উচ্চারণ করছি সঠিক জায়গা দিয়েই করছি, ওখানে কোনো আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। দ্যাটস অলরেডি পারফেক্ট, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তো আমাদের কিছু ব্যঞ্জন বর্ণকে দেখতে হবে যেগুলোর উচ্চারণ আমরা সঠিক উচ্চারণ স্থান দিয়ে করছি না। অর্থাৎ যে কয়েকটি ব্যঞ্জন বর্ণ আমি করছি না, আমাকে সেগুলোকে ঠিক করতে হবে। এমন তো না যে সব ব্যঞ্জন বর্ণকে আমি ভুল উচ্চারণ করছি, অর্থাৎ ভুল জায়গা দিয়ে বলছি, এমনটা তো না। আপনাকে এখন আমি যদি বলি যে আপনি যেখান দিয়ে চ বলছেন সেখান দিয়ে আপনি ত বলে দেখান, ত থ দ ধ, পারবেন কি? চটা যখন বলছি আমি, আমার জিভটা কোথায় টাচ করছে? তালুতে। অর্থাৎ আমাদের উপরের যে প্লেটটা আছে, মুখের উপরের যে প্লেট, তার মাঝখানে, ওটাকে আমরা তালু বলছি। তাহলে ওখানে জিভ টাচ করে আপনি কি বলতে পারবেন ত থ দ ধ? দেখুন, চেষ্টা করে দেখুন, পারছেন কি কেউ? আশা করি কারো হচ্ছে না, তাই তো? অর্থাৎ কিছু নির্দিষ্ট অক্ষরের এটা বৈশিষ্ট্য যে সেটা মানে ওই যে ধ্বনিটা, চ উচ্চারণ করলে আমরা যে ধ্বনিটা শুনতে পাই, সেটা ওই আসলে মানে আমাদের মুখাবয়ব, অর্থাৎ আমাদের যে মুখের সেটিংস যেটা হয়ে আছে বাই ডিফল্ট, ওটাই হয়ে আছে যে আপনি জিভটাকে তালুতে টাচ করলেই চটা আসবে, নাহলে আসবে না। জিভটাকে আপনি দাঁতে টাচ করলেই তটা আসবে, নাহলে আসবে না। তো এই জন্য এই যে ধ্বনিগুলো ত চ ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আমাদের যেমন স্বরবর্ণের ক্ষেত্রে রয়েছে, এখানেও ঠিক আছে, যেটা আছে ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে যে কয়েকটি ব্যঞ্জন বর্ণ আমরা সঠিক জায়গা দিয়ে করছি না, সেইগুলোকে আমাকে ঠিক করতে হবে। তাহলে সেই ব্যঞ্জন বর্ণগুলো কি কি? এইগুলি যেগুলো এখানে বলা হলো সেইগুলি। কেউ একজন পড়ুন। পড়ুন সমস্যা 3। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি পড়বো। আসলে শোনা যাবে কিনা ট্রাভেল করছি, আমি চেষ্টা করছি। সমস্যা 3, ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে উঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, বর্গীয় ব, অন্তস্থ ব, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই বর্ণগুলির
উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। সমাধান 3। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। আমরা প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন উঙ এবং ইয় এই দুটির বর্ণের অভ্যাস কেমন করে করা হবে। আমরা প্রথমে ক বর্গের সাথে অর্থাৎ ক, খ, গ, ঘ, উঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে নেক্সট। ম্যাডাম আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমি পড়বো। আচ্ছা পড়ুন, যেমন ওখান থেকে পড়ুন। যেমন উম, নিয় এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে। আমরা প্রথমে ক বর্গের সহিত অর্থাৎ ক, খ, গ, ঘ, উম এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। তারপর ক, উম, খ, উম, গ, উম, ঘ, উম এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। এভাবে ক্রমাগত অভ্যাস করতে থাকলে আমরা দেখব যে অংশে কয়ের উচ্চারণ হচ্ছে সেই অংশ দিয়ে কেবলমাত্র উমকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ যেটি স্থান যেটি সেই স্থান দিয়ে সেই বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে বর্ণের উচ্চারণ স্থানগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা, তো তাহলে বিষয়টা আশা করি খুব স্পষ্টই বোঝা গেছে যে একটা নির্দিষ্ট অক্ষরের সঠিক উচ্চারণ আমরা কখন বলতে পারবো, যদি সেই নির্দিষ্ট অক্ষরের যে উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করি, তাহলে সেটা সঠিক উচ্চারণ। যদি আমরা তার অন্যথা করি, অর্থাৎ যে উচ্চারণ স্থান দিয়ে অক্ষরটা বলা উচিত, অর্থাৎ সেই অক্ষরের যেটা উচ্চারণ স্থান আমরা অন্য উচ্চারণ স্থান দিয়ে বলছি। যেমন ধরুন মূর্ধন্য সকার, তার উচ্চারণটা হওয়া উচিত মূর্ধা থেকে, এখন যদি তার উচ্চারণ আমরা কোথা থেকে করি, বাংলাতে যেমন আমরা করছি তালু থেকে, তাহলে সেটা মূর্ধন্য সকারের সঠিক উচ্চারণ না। কেন না, মূর্ধা থেকে হওয়া উচিত, সেটা তালু থেকে হচ্ছে, তাহলে তেমনটা করা যাবে না। অর্থাৎ এইরকম যে ব্যঞ্জন বর্ণগুলো আছে যেগুলোকে আমাদের ঠিক করতে হবে, সেইগুলো কিভাবে শিখবো আমরা, কিভাবে আমরা অভ্যাসটা করে ঠিক করতে পারি। যেমন বিষয়টা এরকম, আপনি একটু আগে যেমনটা বললাম যে আপনাকে যদি বলতে বলা হয় তকারটাকে যেখান দিয়ে চ বলছেন সেখান দিয়ে তকারটাকে বলুন, পারবেন না আপনি বলতে। কেন না, আমাদের মুখের যে মেকানিজম ওরকমই আছে, ওটা আপনি তালুতে স্পর্শ করেই চটা বলতে পারবেন, মূর্ধা বা দন্তে স্পর্শ করলে আমরা চ ধ্বনিটা উচ্চারিত হবেই না। এটা হচ্ছে মেকানিজম, মুখের সেরকমই আছে। তো সেরকমই আমাদের এই যে বর্ণগুলো যেগুলোর ক্ষেত্রে আমরা উচ্চারণ স্থান দিয়ে করছি না, সঠিক উচ্চারণ স্থান দিয়ে করছি না, সেগুলোকে আমাদের ওই রকম বাই ডিফল্ট সেট করতে হবে একটা। অর্থাৎ এখন মূর্ধন্য সকার যেখানেই আসবে অটোমেটিক যেন আপনার জিভটা মূর্ধাতে গিয়েই টাচ করে সকারটাকে বলে। তাহলে সেটা তো এখন আপনাকে যদি বলি যে আপনি একবার চেষ্টা করে বলুন, হয়তো আপনি এখন বলে দেবেন, কারণ এখন আপনার ব্রেনটা সতর্ক আছে এটা করার জন্য। কিন্তু যখন আপনি শ্লোক পড়বেন, শব্দ পড়বেন, তখন তার ব্রেনটা ওইভাবে বাই ডিফল্ট থাকবে না, তার তো অবধান থাকবে না যখন শ্লোক পড়ছেন। তো আমাদেরকে অভ্যাস করে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে আমরা যেমন চকারটাকে আমরা চাইলেও দন্ত দিয়ে বলতে পারি না, জিভটাকে দাঁতের ওখানে টাচ করে বলতে পারছি না, সেরকমই যখনই আমাদের মূর্ধন্য সকার আসবে
তখন যেন আমাদের জিভটা অটোমেটিক মূর্ধাতে গিয়েই টাচ করে, মানে কোনো রকম পূর্ব কোনো রকম সতর্কতা ছাড়াই একেবারে। তাহলে সেটার অভ্যাস করতে গেলে কি করতে হবে? এই যে এখানে পদ্ধতি বলা আছে, আমরা প্রথমেই কেউ সরাসরি সেই বর্ণের উচ্চারণ অভ্যাস করবই না, এই পদ্ধতি মেনেই করব, অর্থাৎ বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে। এবারে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে কেন আমরা এই পদ্ধতি ফলো করছি। কেননা এখন ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কি, ব্যাপারটা এরকম যে ক বর্গের 5টি বর্ণের উচ্চারণ স্থান একই, একটা জায়গা দিয়েই হচ্ছে, অর্থাৎ ক খ গ ঘ যেখান থেকে হচ্ছে সেখান থেকেই নকারটাও হবে। তো তাই জন্য যে বর্ণগুলো এখন ওই রকম জায়গাতে চলে এসছে, আমাদের বাই ডিফল্ট হয়ে আছে, আমরা সেগুলোর সাহায্য নিয়ে করলে কি হবে, আমাদের জেবটা আর কি এদিক ওদিক যাবে না কোথাও। এখন আমি যদি ক খ গ ঘ এটার সঙ্গে আমি মকারটাকে বলি, তাহলে আমাদের ওই ক খ গ ঘ যেখান থেকে হচ্ছে মকারটাও সেখান থেকে হবে। ঠিক আছে, ওই জন্য আমি যে বর্ণগুলো অলরেডি ফিক্সড হয়ে আছে সেগুলোর সাহায্য নিয়েই যে বর্ণ আমাকে যে বর্ণের উচ্চারণ ফিক্সড করতে হবে তার উচ্চারণ আমরা যে বর্ণ অলরেডি ফিক্সড হয়ে আছে তার সাহায্য নিয়েই শিখব। ঠিক আছে, তো এটা কি যে কোনো বর্ণ, আপনার যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের অসুবিধা হয় সবকটার ক্ষেত্রে এইভাবেই আমাদের অভ্যাস করতে হবে? হ্যাঁ, নাকি সবগুলোই শুধু এভাবে উঙর অভ্যাস করতে ক্ষেত্রে, হবে। শুধু নিয়ার উঙর ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে কি এটা করবেন, চ বর্গের সাহায্য নেবেন, চ ছ জ ঝ ঞ। আচ্ছা, এবারে এই যে ঙ আর ঞ এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনারা মানে একেবারে গোটা অক্ষরটাকে বলবেন না। গোটা অক্ষর বলতে একেবারে যেমনটা বলছেন উঙা ইঙা, এই যে উঙা ইঙা মানে উকার জুড়ে জুড়ে বলা, সেটা করবেন না কেউ। আমাদের শিখতে হবে হচ্ছে ঙ ঞ, ঙ ঞ এই দুটোকে বললে যে ধ্বনি শোনায়, অন্য কোনো আমরা কোনো বর্ণ যুক্ত করে বলবো না। আমাদেরকে শিখতে হবে ঙ ঙ, এই দুটো, এই যে ধ্বনি ঙ এবং ঞর যে ধ্বনি সেটার সঠিক উচ্চারণ শিখতে হবে। তাই জন্য অভ্যাস করার সময় কেউ গোটা অক্ষর ক খ গ ঘ উঙা এরকম বলবেন না। কি বলবেন? ক খ গ ঘ ঙ, এতটুকুই, কোনো রকম উকার জুড়ে দিয়ে না। ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, তারপরে ঙ ঙ ঙ ঙ, এইভাবে 3টে স্টেপ। ঠিক আছে, প্রথমে ক খ গ ঘ ঙ, নেক্সট ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, নেক্সট ঙ ঙ ঙ ঙ। এইভাবে এখন অভ্যাস করতে হবে আমাদের। আমরা প্রথমেই সরাসরি একেবারে যে লাস্ট স্টেপ ঙ সেটাতে যাব না আমরা, কারণ ওটা করলে হয়তো এখন আপনার ব্রেনটা সতর্ক আছে বলে বলবে, কিন্তু সেটা আমাদের পারফেকশনটা আসবে না। বর্গীয় বর্ণের সাহায্য নিয়েই শিখতে হবে। এরকমই আর যে বর্ণগুলো আছে, ধরুন ঞ, তার উচ্চারণ একই রকম ভাবে কিভাবে শিখবো, এখানে উচ্চারণ স্থানগুলো দেওয়া আছে। তাহলে ঙকারের অভ্যাসটা আমরা এইভাবে করছি, একই রকম ভাবে ঞকারের ক্ষেত্রেও তাই, চ ছ জ ঝ ঙ, চ ঞ ছ ঞ জ ঞ ঝ ঞ ঞ ঞ ঞ ঞ। একই রকম ভাবে মূর্ধন্য, দেখুন আমরা নামেই বলছি কি মূর্ধন্য, তাহলে মূর্ধন্য নকার বলতে উচ্চারণটা কোথায় হবে, তাহলে মূর্ধাতে, তাই না? উচ্চারণটা কোথায় হবে? মূর্ধাতে। তাহলে মূর্ধাটা কোথায় আমাদের? মূর্ধা হচ্ছে আমাদের ট বর্গ, যেখান থেকে ট ঠ ড ঢ বলছি। দেখুন আপনি চেষ্টা করেও কিন্তু ট বলতে পারবেন না, তালুতে টাচ করে ট বলতে পারবেন না। যেখান দিয়ে চ বলছেন সেখান দিয়ে ট বলতে পারবেন? পারবেন না। অর্থাৎ বর্গীয় বর্ণগুলো, অর্থাৎ বর্গের যে প্রথম 4টি বর্ণ, সেগুলো কিন্তু ওখানে মেকানিজমটা ওরকমই আছে যে যেটা উচ্চারণ স্থান সেখান দিয়েই হচ্ছে, অন্য জায়গায় দিয়ে আমি মানে চেষ্টা করেও ভুল করতে পারবো না ওখানে। ঠিক আছে, তাই যেগুলো অলরেডি ফিক্সড হয়ে আছে, তাহলে মূর্ধাতে আমার ফিক্সড কি আছে? ট ঠ ড ঢ। তাহলে ট বর্গের সাহায্য নিয়ে আমি মূর্ধন্য নকার এবং মূর্ধন্য সকার এই দুটোর উচ্চারণ আমি ফিক্স করবো আমি। দেখুন কিরকম ভাবে, একই রকম ভাবে অভ্যাস করবো। তাহলে
তাহলে মূর্ধন্য নকারের অভ্যাস করব ট বর্গের সাহায্য নিয়ে। ট ঠ ড ঢ ণ, ট ণ ঠ ণ ড ণ ঢ ণ। একই রকম ভাবে মূর্ধন্য সকারেও তাই। ট ঠ ড ঢ স, ট স ঢ ঠ স, ড স ঢ স, স স স স। এবার বাংলাতে আমরা কি করি? বাংলাতে আমরা তিনটে সকারেরই উচ্চারণ করি হচ্ছে তালব্য সকার। মূর্ধন্য সকারেরও তালব্য সকার, তালব্য সকারে তো তালব্য সকারই করছি, আর দন্তীয় সকারেরও তালব্য সকার করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? যেটা পার্টিকুলার উচ্চারণ স্থান সেটা দিয়েই করতে হবে। তালব্য সকার তালু থেকে, অর্থাৎ বাংলাতে আমরা যেটা করছি সেটা তালব্য সকারেরই উচ্চারণ। তাহলে আমাকে এখন ফিক্স করতে হবে কোনটা? মূর্ধন্য সকারটাকে আর দন্তীয় সকারটাকে। দন্তীয় সকার তাহলে কার? দন্তীয় মানে দন্ত হচ্ছে উচ্চারণ স্থান কোন বর্গের? ত বর্গের। ঠিক আছে, দন্ত উচ্চারণ স্থান হচ্ছে কোন বর্গের? ত বর্গের। লিতু ল সানাম দন্তাহা, ত বর্গের হচ্ছে উচ্চারণ স্থান দন্ত। তাহলে ত বর্গের সাহায্য নিয়ে দন্তেশ্বরের উচ্চারণ করতে হবে। ত থ দ ধ স, ত স থ স দ স ধ স, স স স স। তাহলে কয়েকটা বর্ণ যেগুলো বলা হয়েছিল কি কি? ন, নিয়, ন, দন্তীয় ন। আমরা হচ্ছে বাংলাতে কি করি? বাংলাতে হচ্ছে আমরা দন্তীয় নকারটাকেই বলি, মানে মূর্ধন্য নকারটাকেও দন্তীয় নকার বলি। তো দন্তীয় নকারটা আমাদের ঠিকই আছে, আমাদের শুধুমাত্র মূর্ধন্য নকারটাকে ঠিক করতে হবে। তাহলে ট বর্গের সাহায্য নিয়ে করবেন। আচ্ছা, এরপরে আসে বর্গীয় ব আর অন্তস্থ ব। আচ্ছা, বর্গীয় ব আর অন্তস্থ ব সংস্কৃত হচ্ছে দুটো বকার, বাংলাতেও তাই, তাই তো? তাহলে দুটো বকারের উচ্চারণ স্থান কি করে আলাদা করব? আমাকে তো উচ্চারণ থেকেই বুঝতে হবে কোনটা পেট কাটা ব মানে বর্গীয় ব আর কোনটা অন্তস্থ ব। সেটা আমি উচ্চারণ দিয়ে কিভাবে বুঝবো? তাহলে দুটোর উচ্চারণ আলাদা করতে হবে। তো বর্গীয় বয়ের উচ্চারণটা কেমন হবে? যেমন ভাবে আপনি প বর্গ বলছেন, প, দেখুন যখন প ফ বলছেন তখন কি হচ্ছে? আমাদের দুটো ঠোঁট পুরোপুরি টাচ করছে, তাই না? দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করছে, প ফ ব। আর এটাই হচ্ছে বর্গীয় বয়ের উচ্চারণ। কখন? যখন আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করবে। ঠিক তার বিপরীত, অর্থাৎ দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ না করে যদি আমরা একটা বকার বলি সেটা হচ্ছে অন্তস্থ ব। দেখুন, আপনি অন্তস্থ ব মানে আপনি সেমিভায়ালস যেগুলো আছে, য় র ল বলুন, য় র ল, কি হচ্ছে? আমাদের ওষ্ঠ কিন্তু টাচ করছে না। অর্থাৎ আপনি যেমন ভাবে র বলছেন র, ঠিক একই রকম ভাবেই ব বলবেন, ও, য় র ল ও। দুটো ওষ্ঠ টাচ করে বললে হচ্ছে বর্গীয় ব, আর মানে পেট কাটা ব, আর ওষ্ঠ টাচ না করে বললে সেটা অন্তস্থ ব। ব ব ব ব ব। বোঝা গেছে? বলুন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন। দেখুন, এখন কিন্তু মানে কারো এমন তো বলছি হচ্ছে না যে, হ্যাঁ বলুন। স উচ্চারণের ক্ষেত্রেটা বুঝতে পারিনি। আচ্ছা, স এর ক্ষেত্রে আপনি কি বলছেন? তালব্য স, মূর্ধন্য স আর দন্তীয় স। তাহলে তালু বলতে ঠিক আমাদের যদি উপরের যে প্লেটটা আছে, মুখের উপরের যে অংশটা, জিভ যেখানে যেখানে টাচ করছে, সেটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, তাহলে একেবারে পিছনের দিকটা হচ্ছে মূর্ধা, সামনের দিকে দন্ত, আর মাঝখানেরটা হচ্ছে তালু। তাহলে আমাকে মূর্ধন্য স এর উচ্চারণ কোথা থেকে করতে হবে? একেবারে জিভটা পিছনে টাচ করবে, মূর্ধা দিকে টাচ করবে। তাহলে এখন মূর্ধা এটা কোন বর্গের উচ্চারণ স্থান? ট বর্গ, ট ঠ। তাহলে আমাকে ট ঠ যেখান থেকে বলছি সেখান থেকে আমাকে সকারটাকে মূর্ধন্য সকারটাকে বলতে হবে। তাহলে কি করতে হবে? ট ঠ এর সাহায্য নিয়ে করতে হবে। ট ঠ আপনি চেষ্টা করেও কিন্তু মানে ভুল করতে পারবেন না। তাহলে যেটা ফিক্সড আছে আমাকে সেগুলোর সাহায্য নিয়ে, যেটা ফিক্সড হয়নি আমার এখনো, সেটাকে ঠিক করতে হবে।
তাহলে ট ঠ ড ঢ স, ট স ঠ স ড স ঢ স, স স স স, মানে এই 3টে স্টেপ। এইভাবে এখন আপনারা প্রত্যেকটা যে কটা অক্ষরের কথা এখানে বলা হলো সেইগুলো অভ্যাস করতে হবে। ঠিক আছে? স্যার আপনি এই যে ওপরে দেখালেন না ওই কি বলে ওই যে এক একটা শ্লোকের মতো ওই জায়গাটা একটু একটু আচ্ছা, বলবেন? এগুলো হচ্ছে উচ্চারণ স্থান, মানে কোন অক্ষরের উচ্চারণ স্থান কোনগুলো। লেখা আছে, হ্যাঁ এগুলো কি মানে যে অকুহ অকুহ বিসর্জনীয়ানাম এগুলো সব সংস্কৃতে লেখা আছে, সংস্কৃত বাক্য। তো তার মানে অর্থটা এইরকম যে কবর্গ, হ আর বিসর্গ, এগুলির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এবারে স্যার কণ্ঠ কোনটা, তালু কোনটা, এটা আমার আর বলার প্রয়োজন নেই। আপনি যেখান থেকে ক বলছেন ওটাই কণ্ঠ। দেখুন কটা বলে দেখুন, ক, ঠিক ক ধ্বনিটা আপনি যেখান থেকে বলছেন সেটাই হচ্ছে কণ্ঠ, মানে সেটাই হচ্ছে এই কণ্ঠ উচ্চারণ স্থান। একই রকম ভাবে ই, চবর্গ, ইয়কার আর সকার, এগুলির হচ্ছে উচ্চারণ স্থান তালু, অর্থাৎ যেখান দিয়ে চ বলছেন সেটা হচ্ছে তালু। চ অর্থাৎ জিভটা যেখানে টাচ করছে ওটাই হচ্ছে তালু। ঋতু রসায়না মূর্ধা, রিকার, টবর্গ, র আর স, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। মূর্ধা বলতে যেখান থেকে ট বলছেন, ট ট। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমাদের যে বর্ণগুলো বলা হয়েছে, মানে যে কটা বর্ণ বলা হয়েছে তার সাথে রকারটাকেও অ্যাড করতে হবে। ঠিক আছে? কারণ রকারটাও আমরা ভুল বলি, আমরা বাংলাতে হচ্ছে রকারটাকেও আমরা ওই দন্তর ওখান থেকেই বলি, র, দাঁতের ওখানে টাচ করে বলি, যেখান থেকে মানে ত বলছি ওখান দিয়েই রকারটাকে বলি। তাহলে রকারটাকেও কি করতে হবে, রকারের উচ্চারণ স্থান যেহেতু মূর্ধা, তাহলে ওটাকেও ট ঠ ড ঢ যেখান থেকে বলছি সেখান থেকে বলতে হবে। তাহলে ওই একই রকম ভাবে অভ্যাস করতে হবে। আমি ওটা এখানে অ্যাড করে দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে ট ঠ ড ঢ র, ট র ঠ র, ড র ঢ র, র র র র। ঠিক আছে? তাহলে রকারটাকেও আমাদের সঙ্গে নিতে হবে, মানে রকারটা ওই মূর্ধা দিয়ে উচ্চারণটা করতে হবে। মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে। এবার এগুলো করা হচ্ছে, এখন কি আপনাদের যদি এখন বলা হয় শুধুমাত্র করুন, আপনারা হয়তো চেষ্টা করে জিভটা ওখানে নিয়ে গিয়ে করে দিলেন এখন, কিন্তু যখন আপনারা চ্যান্টিং করবেন, শ্লোক পড়বেন, তখন কিন্তু তার মানে অবধান থাকবে না, জিনিসটা আপনাদের মাথাতেই থাকবে না যে ওটা ওখান থেকে করতে হবে। তাহলে আমাদেরকে ওইভাবেই ফিক্সড করতে হবে, যেমনটা চ, ট, ত এগুলো একবারে বাই ডিফল্ট ওখানে হয়ে আছে, মানে ওই যে পার্টিকুলার জায়গা দিয়েই হয়, আমরা চেষ্টা করেও ভুল করি না। এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সেইভাবে ফিক্সড করতে হবে যে র যেন মূর্ধা থেকেই হয়, আর র, স যেন ওখান থেকেই হয়, মূর্ধন্য সকার স। তাহলে সেটা আমরা এইরকম স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। ঠিক আছে? এইরকম স্টেপ বাই স্টেপে আপনারা এক সপ্তাহ এখন অভ্যাস করুন প্রত্যেকটা অংশ। মানে এখন কেউ মানে শুরুতেই একেবারে এই বর্ণগুলো ডাইরেক্ট উচ্চারণ করবেন না, এই স্টেপ মেনেই চলবেন একেবারে। ঠিক আছে? আরো কিছু কিছু অংশ আছে, এগুলো আমরা পরের ক্লাসে দেখব। আপাতত যে পর্যন্ত বলা হয়েছে সেগুলোই আপাতত দেখুন সবাই। মানে যে কয়েকটি অক্ষর বলা হলো তার সাথে আমাদেরকে রকারটা নিতে হবে, র। আচ্ছা, তারপরে সামনে সরস্বতী পুজো আসছে। আমি ভাবছি সরস্বতী পুজোতে যদি আপনারা ঠিকঠাক অন্তত দুটো মন্ত্র বলতে পারেন, দুটো মন্ত্র বলতে দুটো শ্লোক। ঠিক আছে? তো চেষ্টা করছি আমি যদি আপনাদেরকে দুটো শ্লোক অন্তত শেখানো যায়। এক মিনিট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যেটা বললাম আমাদেরকে একটু মানে চ্যান্টিং তো একটু গানের সুরে একটু সুন্দর বলতেই হবে, মানে একেবারে জাস্ট রিডিং করে গেলে তো হবে না, সেটা শ্রুতি মধুর একেবারেই হবে না। আচ্ছা,
এটা আমরা খুব শুনি, ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, তাই না? খুব প্রসিদ্ধ একেবারে দেবীর স্তুতিমূলক যত শ্লোক আছে তার মধ্যে আমরা এটা প্রায় প্রত্যেকেই শুনেছি, বলেওছি। আচ্ছা, আপনাদের যখন আমি আজকে মানে সিলেবাসটা যখন শেয়ার করলাম, ওখানে আপনারা দেখেছিলেন যে ছন্দ, তাই তো? দেখুন ছন্দ কিছু ছিল আমাদের। তো ছন্দের মধ্যে হচ্ছে আমাদের এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা হচ্ছে আমাদের এই ছন্দে আছে, ঠিক আছে? শার্দুল বিক্রীডিত ছন্দে আছে, ঠিক আছে? আমাদের এই যে সরস্বতী স্তোত্রের মধ্যে যে শ্লোকটা বললাম, ইয়া কুন্দেন্দু, সেটা শার্দুল বিক্রীডিত ছন্দে আছে। তো এখন ছন্দ বলতে কিছুই না, ছন্দ আমরা যখন ক্লাসে দেখব তখন জানবো। আপাতত খুব সামান্যভাবে এতটুকুই জানতে হবে যে প্রত্যেকটি ছন্দের শ্লোকের পড়ার স্টাইলটা আলাদা। স্টাইলটা বলতে সুরটা আলাদা, ঠিক আছে? একটা নির্দিষ্ট ছন্দের শ্লোক আমরা নির্দিষ্টভাবেই পড়ব। তো শার্দুল বিকৃত ছন্দে যেহেতু এই শ্লোকটা আছে, তো আমরা ঠিক শার্দুল বিকৃত ছন্দ আমরা যেভাবে পড়ি, আমরা আমাদের এবারে এটাতে এরকম নেই যে একটা পার্টিকুলার একেবারে ফিক্সড এটাই, এরকম না। তেমনটা তো কখনোই হয় না সুরের ক্ষেত্রে, যে আপনি একটা লিরিক্স মানে একটা মাত্র সুরেই পড়তে পারেন, এমনটা তো সম্ভবই না। একটা লিরিক্স আমরা বিভিন্ন সুরে পড়তে পারি। তো মোটামুটি আমরা আমাদের সংস্কৃত পরম্পরাতে মোটামুটি যেরকম পাওয়া যায়, দুরকম সুরে আমরা পড়ি শার্দুল বিক্রীডিত। আচ্ছা, আমি প্রথম শ্লোক দুটো পড়ছি, দুটো সুরেই পড়ছি, তো দেখুন একবার। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, ইয়া শুভ্রবস্ত্রাবৃতা, ইয়া বীণাবরদণ্ডমণ্ডিতকরা, ইয়া শ্বেতপদ্মাসনা, ইয়া ব্রহ্মাচ্যুতশঙ্করপ্রভৃতিभिः देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती নিঃশেষজাড্যাপহা। আচ্ছা, আমরা এরকম ভাবে পড়তে পারি একটা, আর একটা মানে সুরে পড়া হয় যেমন ইয়া কুন্দেন, একটু একটু গানের মতো করে আর কি এটা। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, ইয়া শুভ্রবস্ত্রাবৃতা, ইয়া বীণাবরদণ্ডমণ্ডিতকরা, ইয়া শ্বেতপদ্মাসনা, ইয়া ব্রহ্মাচ্যুতশঙ্করপ্রভৃতিभिः देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती নিঃশেষজাড্যাপহা। তো আমরা এরকম দুরকম ভাবে পড়তে পারি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে মানে যেটা বললাম হ্রস্ব এবং দীর্ঘ, জাস্ট পড়ছি, একটু কানে শুনে খেয়াল করুন জিনিসটা। হ্রস্ব এবং দীর্ঘ কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে হ্রস্ব বলতে কম সময়, দীর্ঘ বলতে বেশি সময়। একটু দীর্ঘ যেখানে যেখানে আসবে সেই অক্ষরটাকে একটু টানতে হবে। তো আমি যদি খুব ছোট একটা শ্লোক পড়ি, এখানে ধরুন এই যে তৃতীয় শ্লোক যেটা আছে শারদা, দেখুন এখানে শাটা হচ্ছে দীর্ঘ, রটা টাটা দীর্ঘ। খেয়াল করে দেখুন, যেগুলো দীর্ঘ বর্ণ আমি সেগুলোকে টানছি, আর যেগুলো হ্রস্ব বর্ণ সেগুলোর ক্ষেত্রে আমি জাস্ট টাচ করছি। অর্থাৎ রটা বলেই আমি ইমিডিয়েট, মানে যেখানে হ্রস্ব আসছে সেটাকে বলে আমি ইমিডিয়েট
পরের অক্ষরে চলে যাচ্ছি। খেয়াল করে দেখুন, দ্বিতীয় শ্লোকটা পড়ছি। শারদা, দেখুন শারদা, রদা, রটাকে জাস্ট টাচ করেই পরের অক্ষরে চলে যাওয়া। শারদা শারদাম ভোজা, দেখুন শারদাম ভোজা, বদনা বদনাম বুঝে, দেখুন বদনা, নাটা দীর্ঘ, ওয়াদ দুটোই হ্রস্ব, যেহেতু অকার আছে তাই ওখানে কোনো টাইম নেওয়া যাবে না। বদনা বদনা বদনাম বুঝে, সর্বদা সর্বদাস্মাকম সন্নিধিম, দেখুন আমি যুক্তাক্ষরের শুরুতে টাইম নিচ্ছি, অর্থাৎ প্রথম নকারটাতে যুক্তাক্ষর নয় নয় আছে, প্রথম নকারটাতে একটু সময় নিচ্ছি। সন্নিধিম সন্নিধিং ক্রিয়াত, দেখুন সর্বদা সর্বদাস্মাকম সন্নিধিম সন্নিধিম ক্রিয়াত, দেখুন সন্নিধিম সন্নিধিম ক্রিয়া, ক্রিয়া ইয়াতে গিয়ে আমি টানছি, সন্নিধিম সন্নিধিম ক্রিয়াত। তাহলে প্রত্যেকে খেয়াল করলেন এই যে হ্রস্ব দীর্ঘের বিষয়টি। আমরা হ্রস্ব দীর্ঘ মানে প্রত্যেকটি অংশ যেগুলো আমরা দেখছি ওখানে, আমাদের থিওরিতে যেগুলো আমরা দেখছি ওখানে, প্রত্যেকটি অংশের আমরা উদাহরণ শ্লোক শিখবো, প্রত্যেকটার মানে অ্যাপ্লিকেশন দেখবো আমরা, ঠিক আছে? তো ওটাতে কোনো অসুবিধা হবে না, আমরা প্রত্যেকটা অংশেরই শ্লোক দেখব। আমি জাস্ট এখানে যেহেতু আপনাদেরকে এই প্রথম শ্লোকটা শেখানোর চেষ্টা করছি, তাই হ্রস্ব দীর্ঘের বিষয়টা একটু বললাম। খেয়াল করে দেখুন, আমি প্রথম শ্লোকটাতেও তাই করছি, যেগুলো দীর্ঘ সেগুলোতে টানছি। দেখুন, ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, या शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्डमण्डितकरा, या श्वेतपद्मासना, या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती নিঃশেষজাড্যাপহা। দেখুন দীর্ঘ বর্ণগুলোই টানা হচ্ছে। এই যে শারদা শারদাম ভোজা, এই যে শ্লোকটা, এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে আছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার প্রায় শ্লোক সব অনুষ্টুপ ছন্দে আছে, এটাও অনুষ্টুপ ছন্দে আছে। অনুষ্টুপ ছন্দের শ্লোক আমরা এই সুরে পড়ব। শারদা শারদাম ভোজা, বদনা বদনাম্বুজে, সর্বদা সর্বদাস্মাকম সন্নিধিম সন্নিধিং ক্রিয়াত। ঠিক আছে? তো আমি এই যে প্রথম শ্লোকটা, শুধুমাত্র প্রথম শ্লোকটারই আমি আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, আর এই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল যেটা আছে সেটাকেও গ্রুপে শেয়ার করে দেবো। আপনারা শুধুমাত্র প্রথম শ্লোকটা যদি চেষ্টা করে দেখুন, আগামীকালের মধ্যে শ্লোকটাকে অভ্যাস করে করতে পারেন কিনা দেখুন। ঠিক আছে? বারবার একটু শুনবেন, মানে ব্যাপারটা কি, চ্যান্টিং এর ক্ষেত্রে আমাদের যে পরম্পরা আছে, এই যে বেদ শ্রুতি পরম্পরা আমরা বলছি, বেদের ক্ষেত্রে বেদের অপর নাম শ্রুতি, কেন না শুনে শুনে, ঠিক যেমনটা শোনা তেমনটা বলা। তাহলে এখানেও তাই, চ্যান্টিং এর ক্ষেত্রেও ঠিক যেমনটা শুনবেন ঠিক তেমনটাই বলবেন, একেবারে আধুনিক ভাষাতে একেবারে কপি পেস্ট, যেমনটা শুনছেন তেমনটা বলবেন, যেমন সুরে, যেমন মানে যেমন বলা হচ্ছে, যেমন কি করবেন, জাস্ট শুনবেন, চোখ বন্ধ করে শুনবেন, হুবহু তেমনটাকেই বলার চেষ্টা করবেন। নিজের থেকে কোনো রকম ইম্প্রোভাইজেশন কিছু করবেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে মানে আমাদের যে রিদিমটা বা বলার স্টাইলটা, সেটা আস্তে আস্তে আমাদের
করায়ত্ত হচ্ছে, নিজেরাই অনুভব করতে পারবেন। ঠিক যেমনটা শুনবেন তেমনটা বলবেন। তো আমি আপনাদেরকে হচ্ছে ওই যে অভ্যাস যেগুলো আছে, যে বর্ণগুলোর ব্যাপারে বলেছি, ক, কা, কি, এটা কিছু নির্দিষ্ট ব্যঞ্জন বর্ণ, সেগুলোর অভ্যাস করতে হবে। তো আমি সেগুলো কিভাবে কি হবে এবং কিভাবে আপনাদেরকে হোম টাস্ক কেমন দিতে হবে সবই আমি গ্রুপে জানিয়ে দেবো। আর স্টাডি মেটেরিয়াল যা কিছু সব কিছুই গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো আর হোম টাস্ক যা দিতে হবে সেটাও গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, হোম টাস্কের বিষয়টা একটু জানিয়ে দিই। আমাদের ক্লাস যেহেতু বুধবার, তো হোম টাস্ক হচ্ছে আপনারা মঙ্গলবারের মধ্যেই পাঠাবেন। মঙ্গলবারের মধ্যে না, মঙ্গলবারেই প্রত্যেকে পাঠাবেন, তার আগেও কেউ পাঠাবেন না। প্রত্যেকে চেষ্টা করবেন মঙ্গলবারেই পাঠানোর, একেবারে আগেও না বা বুধবারেও না, ঠিক আছে? আর আমাদের এই যে ক্লাস, সেটা পুরোটাই রেকর্ডিং হয় এবং সেটা ইউটিউবে আপলোড করা হয়। সেটা আমাদের স্বামীজির বাড়ি থেকেই করা হয়। তো আপনাদেরকে প্রথম ক্লাসের লিংক যখন আপলোড করা হবে সেটা গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। তো আপনারা চ্যানেলটিকে সবসময় তাহলে একটু নজরে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো যদি কারো প্রয়োজন হয় প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং পেতে পারেন সেখানে, ঠিক আছে? প্রথম ক্লাসের যখন আপলোড হয়ে যাবে তখন তার লিংক গ্রুপে দিয়ে দেওয়া হবে। হোম টাস্কটা কিভাবে পাঠানো যাবে? হোম টাস্ক প্রত্যেকে গ্রুপেই পাঠাবেন। হোম টাস্ক বলতে আপনাদের যেহেতু চ্যান্টিং, তো আপনাদেরকে লেখার তো কিছু নেই এখানে। আমি প্রত্যেকেই হচ্ছে রেকর্ডিং করেই প্রত্যেককে পাঠাতে হবে। আমাদের যা হোম টাস্ক থাকবে সবই হচ্ছে ওই রকম কিছু বলা, সেটাকে রেকর্ডিং করে গ্রুপে পাঠিয়ে দেবেন। রেকর্ডিং করবেন এবং পাঠাবেন, এবং কেউ কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে একেবারে যেখানে থাকে ওখানে গিয়ে কেউ রেকর্ডিং করবেন না। নিজের ফোনে রেকর্ডিং করবেন, করে পাঠাবেন, পাঠিয়ে নিচে বা ওখানে নিজের নামটা লিখে দেবেন, ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই যে সরস্বতী বন্দনা আপনি দুটি বাংলায় দিলেন, এটা কি দেবনাগরীতে পাওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেবনাগরীতে হচ্ছে আমাদের আমি আপনাদেরকে স্তবনাঞ্জলি স্তোত্রের যে বই, সেটাকে আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। স্তবনাঞ্জলি বইয়ে সবগুলোই দেবনাগরীতে পেয়ে যাবেন। ওখানে সূচিপত্র দেখবেন, বা আমি পেজ নাম্বারটা উল্লেখ করেই দিচ্ছি, সরস্বতী স্তোত্র কত নম্বর পেজে আছে, তো ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? ওটাকে আমি আর স্টাডি মেটেরিয়াল হিসেবে পাঠাচ্ছি না, ওটা তাহলে স্তবনাঞ্জলি বই থেকেই পাবেন, ঠিক আছে ম্যাডাম? ধন্যবাদ স্যার। আমাদের ক্লাসটা তাহলে 7:30 থেকে ওই 9:30, 2 ঘন্টার এরকম। হ্যাঁ, এই 7:30 থেকে 9:30 পর্যন্তই আর কি। এবারে সেটা কখনো একটু বেশি হতে পারে, 9:30, ঠিক আছে, ঠিক আছে, কম সেটা সেটা ওই প্রতিদিনের আর কি যেমন ভাবে লেসন আছে তার উপরে ডিপেন্ড করে হবে। একদম ঠিক আছে, বেশ, ঠিক আছে। তাহলে প্রথম ক্লাস আমাদের আজকে হলো। তাহলে প্রত্যেকে তাহলে ভালো করে অভ্যাস করবেন, যেমন যেমন বলা হবে সেইভাবে। প্রথম ক্লাসে প্রত্যেকের ফিডব্যাক কেমন? ভীষণ ভালো লাগলো স্যার, ভীষণ ভালো লেগেছে। খুব ভালো, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন স্যার। খুব ভালো লেগেছে, এরকম পুঙ্খানুপুঙ্খ তো আগে কখনো পাইনি। ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবারে আপনাদের কাজ হচ্ছে পুরোটাই আপনাদেরকে যে হোম টাস্ক দেওয়া হবে সেটাতেই হচ্ছে ক্লাস ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তার প্রমাণ পাওয়া যাবে, ঠিক আছে? হোম টাস্ক প্রত্যেকে জমা দেবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন খুব ভালো করে হোম টাস্ক করার, রেডি করা, ঠিক আছে? অনেক ধন্যবাদ। হোম টাস্ক বলতে কিছু লেখালেখির কিছু নেই, পুরোটাই আপনাদেরকে কিছু বলে রেকর্ডিং করে পাঠাতে হবে,
ঠিক আছে, তাহলে আমি এটাকে শেয়ার করে দিচ্ছি, এই সরস্বতী বন্দনা আর স্তবনাঞ্জলি বইটা প্রত্যেকে। শুধুমাত্র যেহেতু আর পুজো তো মাত্র সময় নেই তো আর, তো একদিন মাত্র আছে, তো আপনার চেষ্টা করুন যে প্রথম শ্লোকটা যেন প্রত্যেকে ঠিকঠাক করতে পারেন। আমি ভয়েস রেকর্ডিংও পাঠিয়ে দিচ্ছি প্রথম শ্লোকটার, ঠিক তো আছে। প্রত্যেকে চেষ্টা করুন যাতে অন্তত প্রথম একটা শ্লোক ঠিকঠাক আমরা পড়তে পারি পূজাতে। স্যার এটা তো বুধবার দিনকেই আমাকে মানে মঙ্গলবার দিনকেই আমি এটা পাঠাবো তো, মানে আমরা পাঠাবো তো? হ্যাঁ, মানে হোম টাস্ক কি করতে হবে আপনাদেরকে আমি দিয়ে দেবো। হোম টাস্ক আমাদেরকে এটা করতে হবে না, এটা যেহেতু পুজো আছে, আমরা পুজোর আগে আমাদের ইমিডিয়েট আগে ক্লাস শুরু হলো, তাই আচ্ছা অন্তত পুজোতে যদি আমরা একটা শ্লোক ঠিকঠাক বলতে পারি সেই জন্য আমি জাস্ট এটাকে দিয়েছি। আচ্ছা এটা আমাদের ঠিক তো এখন করারও কোনো কথা না, আমাদের এখন যেহেতু বেসিক চলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ওকে। আর হোম টাস্ক কি করতে হবে আমি গ্রুপে জানিয়ে দেবো। ঠিক ওকে, বেশ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নমস্কার স্যার। ওম নমস্কার। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সবাইকে পূজার শুভেচ্ছা, ভালো করে পূজা কাটাবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। রাত্রি